দেখতে পাচ্ছ? দেখতে শুনতে পাচ্ছ? ওকে। তো আজ আমরা আলোচনা করব, তাহলে গতকাল আমরা আলোচনা করেছি যেটা, তারই হচ্ছে পিওয়াইকিউসগুলো। আমি তো দেখলাম 11 জনের মতো সলভ করেছো, বাকিরা কেন করনি কে জানে। টাইমলি না করলে কিন্তু পিছিয়ে পড়বে। হ্যাঁ, পরে মানসিকভাবে দুর্বলতা কাজ করবে, মানসিক দুর্বলতা কাজ করবে। সো এটা টাইমলি করতে হবে কিন্তু। হ্যাঁ, এটা মাথায় রেখেই পড়াশোনা করো। গতকাল তাহলে আমরা আলোচনা করেছি ফার্মার্স মুভমেন্ট, আজ তাহলে আমরা আলোচনা করব এর পিওয়াইকিউসগুলো। আমি চেষ্টা করেছি আজকের এই পিওয়াইকিউতে মোটামুটি যে অপশানসগুলো রয়েছে সেগুলোরও একটুখানি এক্সপ্লেনেশনস দেওয়ার, তার কারণ সেগুলো পরীক্ষায় একাধিকবার ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করেছে। সো আমাদেরকে সেগুলো সম্পর্কে একটু জানা থাকলে সুবিধে হবে, অন্য টপিকগুলো পড়তে আমাদের একটু ইজি হবে। ঠিক আছে, যাই হোক, প্রথম প্রশ্ন দেখো কি বলছে। নেটে 2017 সালে এসেছে এটা। Arrange the following present movements in India in chronological order and select the correct answer from the quotes given below. তো আমরা জানি যে ক্রোনোলজিক্যাল অর্ডারে যদি সাজাতে বলে তাহলে সবার প্রথমে যেটা হয়েছিল সেটাকে আগে রাখতে হবে। তাহলে সবার প্রথমে যেটা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে নাম রয়েছে সিঙ্গুর, তারপরে রয়েছে বারদৌলি, তারপরে রয়েছে তেভাগা, তারপরে রয়েছে চম্পারণ। তো আমরা দেখতে পাবো সবার আগে এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে চম্পারণ। চম্পারণ মুভমেন্ট 1917 সালে হয়েছে, আমরা জানি। বিহারে হয়েছে, কৃষক মুভমেন্ট ছিল এটা একটা। তোমরা কিছুজন ভুল করেছো দেখলাম, আমি তো গতকাল পড়িয়েছি, তারপরও কেন ভুল হলো কে জানে। তো 2017 সালে 1917 সালে এটা হয়েছিল। গান্ধী যখন আফ্রিকা থেকে ফেরেন, তারপরে এসে তিনি প্রথম কোনো বড় সত্যাগ্রহ, বা বলা যেতে পারে প্রথম তার ভারতে কোনো সত্যাগ্রহ ছিল কিন্তু এটাই, চম্পারণ সত্যাগ্রহ। চম্পারণে, বিহারে চম্পারণে কৃষকদের দাবি যেগুলো ছিল সেই সমস্ত দাবিকে সামনে রেখে তিনি, আমরা দেখতে পাবো যে সেখানে আন্দোলনে বসেন এবং পিসফুল প্রোটেস্টে সেখানে তিনি করেন, এবং বিশেষভাবে সেখানে তিনি দেখা যাবে যে এই আন্দোলনে সফল হন। তো এখান থেকেই আসলে তার জয়যাত্রা, ভারতের রাজনীতির ইতিহাসে বলা যেতে পারে তার জয়যাত্রা কিন্তু শুরু হয়। তো এটা আমরা দেখতে পাচ্ছি, চম্পারণটা হবে প্রথমে। তারপরে আমরা দেখতে পাবো যে 1928 সালের দিকে বারদৌলি আমরা দেখতে পাবো। দেখো এখানে আমি এখানে মেনশন করে দিয়েছি, 1928 সালের দিকে বারদৌলি আছে। বারদৌলি দেখো 1928 সালে আছে। সর্দার বল্লভভাই প্যাটেল, গতকালও তোমাদের বলেছিলাম, সর্দার বল্লভভাই প্যাটেল এই বারদৌলি মুভমেন্টে ছিলেন। তিনি গান্ধীজির সঙ্গে সহযোগিতা করে এই আন্দোলনটিকে এগিয়ে নিয়ে গেছিলেন এবং এই আন্দোলনে বিশেষভাবে সফলতা এসেছিল, এটাও আমরা জানি, এবং এটা গুজরাটে হয়েছিল। তো এগুলোও তোমরা জানো, এগুলো হয়েছিল, এবং এই আন্দোলনেই তিনি, একজন সাধারণ মহিলা তাকে সর্দার উপাধি দেন, এবং তখন থেকেই তিনি সর্দার এই উপাধিটি কিন্তু ব্যবহার করতে থাকেন। এরপরে আমরা দেখতে পাবো যে আন্দোলনটি এখানে হয়েছিল সেটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে তেভাগা আন্দোলন। তেভাগা আন্দোলন তোমরা দেখতে পাবে, যেটা আমি গতকাল, এই আন্দোলনটি সম্পর্কে গতকাল তোমাদের বলা হয়নি, ওই মেটেরিয়ালটিতে ছিল না। আজ আমি তোমাদের এগুলো সম্পর্কে একটু বলে দিচ্ছি, শুনে নাও, জেনে নাও। তেভাগা আন্দোলন হচ্ছে আমার ডিস্ট্রিক্টের আন্দোলন, দক্ষিণ দিনাজপুরের আন্দোলন। সেখানে আমরা দেখতে পাবো কি, দক্ষিণ দিনাজপুর বলবো না শুধু, তখন সেটা দিনাজপুর বলা হতো। এখন তো দিনাজপুর মানে বাংলা ভাগ হওয়ার পর তো আমরা জানি, মানে দিনাজপুর তো বাংলাদেশেও আছে, বাংলা ভাগ হওয়ার পর এই দিনাজপুরটাও ভাগ হয়ে গেছিলো। তো এটা তো বাংলাদেশেও আছে, প্লাস হচ্ছে ইন্ডিয়াতেও আছে। এবার ইন্ডিয়াতে আবার পরবর্তীকালে সম্ভবত 93 দিকে দিনাজপুরকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। এটা একটা হচ্ছে উত্তর দিনাজপুর আর একটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর। আমি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করি সেটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর। তো এই দিনাজপুর থেকে শুরু করে আরও 2-3টে জেলাকে কেন্দ্র করে আমরা দেখতে পাবো কি এই জায়গাতে কৃষকরা আন্দোলন শুরু করে। বামপন্থীরা, সিপিআই বিশেষ করে এই আন্দোলনটিকে সমর্থন করে, সাহায্য সহযোগিতা করে, এবং এই আন্দোলনটি তারা, এই ধরনের একটা আন্দোলন যে তারা চালাবে বা তৈরি করবে, এটা তারা একটা সংকেত অনেক আগে থেকেই দিয়ে দিয়েছিল। এবং ভারতের সেই সময়কার যে অর্থনৈতিক অবস্থা, সেই সময়কার যে ফুড সিকিউরিটি সিস্টেম যেরকম যেই পর্যায়ে ছিল, সেগুলো কিন্তু পরিষ্কার বলে দিচ্ছিল যে এই ধরনের কোনো একটা আন্দোলন হলেও কিন্তু হতে পারে। আমরা দেখেছি যে 1943-তে যখন, সেই সময় যখন ওই বেঙ্গল ফেমাইন আসছে, সেই সময় আমরা দেখেছি যে তার পরেই, মানে ওই তার পরের বছরগুলিতে আমরা দেখতে পাচ্ছি বেঙ্গল ফেমাইন আসছে, মানে তো খাদ্যের সংকটের কারণেই আসছে, বুঝতেই পারছো। তো তার পরের বছরগুলিতেও কিন্তু ভীষণ রকমভাবে সংকট কিন্তু ছিল। তো এটারই বিরুদ্ধে এক প্রকার বলা যেতে পারে যে এটা, এই সমস্ত বিষয়গুলোকেই হাতিয়ার করে বলা যেতে পারে যে ডিসক্রিমিনেশনসগুলো ছিল ল্যান্ড ডিস্ট্রিবিউশনসের ক্ষেত্রে, বিশেষ করে যেগুলো ছিল ট্যাক্সের ক্ষেত্রে, যেগুলো ছিল, যেগুলো কৃষকদের উপর ওভারবার্ডেন ছিল,
সেই সমস্ত বিষয়গুলো তারা কিন্তু কি করতো না, তার বিরুদ্ধে প্রতিবাদ করতো। মূলত বিষয়টা হচ্ছে তেভাগা যখন বলছে তখন এটাকে 3টে ভাগে ভাগ করা হচ্ছে। আগে 2টো ভাগে ভাগ করা হতো, মানে অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে কিছু টিনেন্টস ছিল, ভাড়াটিয়া, যাদেরকে বলা যেতে পারে যে জমি, যারা হচ্ছে শেয়ার ক্রপস, হ্যাঁ, শেয়ার ক্রপার্স যেটাকে বলা যেতে পারে, যে যারা হচ্ছে ভাগ চাষি, বাংলায় যাদেরকে বলা হয় ভাগ চাষি। তো বেঙ্গলে সেই সময় ভাগ চাষিরা ছিল। ভাগ চাষিরা কি করতো, ভাগ চাষিরা ওই জমিদারের জমিতে এসে তারা চাষ করতো। বিশেষ করে বলা যেতে পারে যে জমিদার আবার জমিটা সরাসরি কৃষকদের দিত না, তিনি জোয়ারদারকে, বা একটা টার্মিনোলজি আছে এরকম, জোয়ারদার বলে একটা টার্মিনোলজি আছে, সে জোয়ারদারকে সেই জমিগুলো দিত। জোয়ারদার কৃষকদেরকে দিয়ে চাষ করাতো। জোয়ারদার যখন কৃষকদেরকে দিয়ে চাষ করাতো তখন আমরা দেখেছি সেখানে কি আছে যে 50-50% সেখানে কিন্তু শেয়ার হতো, অর্থাৎ যে শস্যটা উৎপাদন হতো সেই শস্যের অর্ধেকটা পেত হচ্ছে জোয়ারদার বা হচ্ছে ওই লর্ডরা, ওই জমিদাররা, এবং অর্ধেকটা পেত কৃষকরা। তো এটা আমরা দেখতে পাবো যে এটাকে কেন্দ্র করে একটা আন্দোলন শুরু হয় সেই সময়, যে তারা বলার চেষ্টা করে যে না, এরকমভাবে তারা অর্ধেকভাবে ভাগ করবে না, বরং 3টে ভাগে ভাগ করবে। 3টে ভাগের মধ্যে 2টো ভাগ তারা কৃষকরা নিজেদের কাছে রাখবে, আর একটা ভাগ হচ্ছে তারা সেখানে কিন্তু ল্যান্ডলর্ডস যারা আছে, জোয়ারদার যারা আছে তাদেরকে কিন্তু দেবে, অর্থাৎ অর্ধেক দেবে না, তারা 3 ভাগের 1 ভাগ দেবে, 1/3 তারা দেবে। তো এটাকে কেন্দ্র করে এই সমস্ত এইরকম একটা দাবিকে কেন্দ্র করে আমরা দেখতে পাবো সেই সময় যারা হচ্ছে ওই ভাগ চাষি ছিল তারা কিন্তু আন্দোলন করতে শুরু করে, এবং এই আন্দোলনটিকে বামপন্থীরা সেই সময় সমর্থন করেছে, সাহায্য করেছে, এবং আলটিমেটলি আমরা দেখতে পাবো যে তাদের এই অর্গানাইজেশনের আন্ডারেই একটা সংগঠন ছিল, কৃষক সংগঠন। সেই সংগঠনটি আমরা দেখতে পাবো এই আন্দোলনটিকে কিন্তু এগিয়ে নিয়ে যায়। এই আন্দোলনটির নাম ছিল, এখানে দেখো, এই আন্দোলনটির নাম ছিল এখানে, কোথায় গেল এই সংগঠন, আন্দোলন বলবো না, এই সংগঠনটির নাম ছিল হচ্ছে এখানে কিষাণ সভা। তো বামপন্থীদেরই সংগঠন ছিল কিষাণ সভা, সিপিআই, দেখতেই পাচ্ছ যে সিপিআই এর সংগঠন কিষাণ সভা। তাদের এই সংগঠনে বামপন্থীদের মতাদর্শে আন্দোলনটি এগিয়ে যায়, এবং আমরা দেখতে পাবো যে একটা বড় সফলতা সেখানে কিন্তু আসে, এবং স্বাধীনতার পরে আমরা দেখতে পাবো যে এই সমস্ত দাবিগুলো কিন্তু মেনে নেওয়া হয়। তো 1946 সালের দিকে এটা শুরু হয়েছিল। তো বুঝতেই পারছো কনটেক্সটটা ছিল বেঙ্গল ফেমাইন 1943-তে যেটা হয়েছিল, ওগুলো এখানে মেনশন করা নেই, শুনে নাও, এগুলো ভালো করে নোট করে নাও। 1943-তে বেঙ্গল ফেমাইন যখন হচ্ছে, অর্থাৎ বাংলার দুর্ভিক্ষ যখন আসছে, তখন থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত বিষয়গুলো আরও মাথাচাড়া দিয়ে উঠছে, এদের কাছে এগুলো প্রত্যক্ষ হয়ে উঠছে যে ডিসক্রিমিনেশনসগুলো। তো এটারই প্রতিবাদ শুরু হলো 1946 সালে, এবং 47 সালে গিয়ে আলটিমেটলি এটা কিন্তু সরকার এক প্রকার বলতে পারো যে এটাকে মানে এক প্রকার থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তো এটা আমরা দেখতে পাবো যে লিডার্সরা এটাকে সেই সময় এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, লিড করেছেন তার মধ্যে হচ্ছে যেমন অনেক লিডার ছিল, তার মধ্যে গুরুত্বপূর্ণ লিডার হচ্ছে যেমন কাঙ্গাল হরিনাথ ছিল, হরে কৃষ্ণ কোনার ছিল, অজিত পান্ডে ছিল, সরোজ মুখার্জি ছিল, এরা ছিল লিডার। এই কিষাণ সভার আন্ডারে এরা হচ্ছে বামপন্থী আদর্শে এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, এটা আমরা দেখতে পাবো। তো ভালো করে দেখে নাও, তেভাগা বলতে এখানে 3টে ভাগের কথা বলা হচ্ছে, 3 শেয়ারের কথা বলা হচ্ছে, যার মধ্যে 2টো শেয়ার যেখানে যারা ভাগ চাষি আছে তারা এখানে উপভোগ করবে, আর বাকি একটা শেয়ার তারা কিন্তু ল্যান্ডলর্ডসকে দেবে। তো এই ভাগ চাষিদেরকে এখানে বর্গাদার বলা হতো, ভাগ চাষিদেরকে বর্গাদার বলা হতো, ঠিক আছে, বর্গাদার। তো বর্গাদাররা 2টো ভাগ রাখবে, একটা ভাগ তারা হচ্ছে কি করবে, তারা হচ্ছে ল্যান্ডলর্ডসকে দেবে। তো আগের কোন সিস্টেমের বিরুদ্ধে তারা এই কথাটি বলছে, আগের হচ্ছে 50-50 সিস্টেমের বিরুদ্ধে তারা এই কথাটি কিন্তু বলছে, বা এই দাবিটা তারা কিন্তু তুলেছিল। যে ডিস্ট্রিক্টগুলো এখানে গুরুত্বপূর্ণ, যে ডিস্ট্রিক্টে এটা হয়েছিল বলা যেতে পারে সেটা হচ্ছে দিনাজপুর, রংপুর, জলপাইগুড়িতে এগুলো হয়েছিল। দিনাজপুর, রংপুর, জলপাইগুড়িতে এই সমস্ত বিষয়গুলো মানে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ দিনাজপুর রংপুর মানে বুঝতেই পারছো যে সেই সময় সেটাও কিন্তু ভারতেরই একটা পার্ট, যেটা আজকে বাংলাদেশের মধ্যে রয়েছে, এবং জলপাইগুড়ি তো আমরা জানি যে আমাদের পশ্চিমবঙ্গেরই একটা পার্ট, পশ্চিমবঙ্গের একটি জেলা। তো এই সমস্ত জেলাগুলিতে দেখতে পাবো আমরা যে এই আন্দোলনটি কিন্তু হয়েছিল। তারও আগে যদি একটুখানি যাও তাহলে তোমরা দেখতে পাবে যে কৃষি আন্দোলনে বিশেষভাবে সক্রিয়তা দেখতে পাওয়া যাবে, এবং স্টিল টুডে বলা যেতে পারে যে এটা ভীষণ অ্যাক্টিভ। যখনই দেখবে যে বামপন্থীদের এই আমব্রেলায় যখনই কলকাতাতে বড় বড় কৃষি আন্দোলন হয় বা ওই কৃষক মার্চ হয়, যেমন রিসেন্টলি দেখবে মীনাক্ষী মুখার্জি থেকে শুরু করে বামপন্থীদের যে ইয়াং জেনারেশনস, ইপসিতা ধর থেকে শুরু করে যারা লিড করলো রিসেন্ট একটা কয়েক মাস আগে যে আন্দোলনটা, কৃষি আন্দোলন, কৃষকদের একটা মার্চ লিড করলো, আমরা দেখতে পাবো যে সেটা এসেছে কোথা থেকে, এটা সুন্দরবনের এলাকার দিকগুলো থেকে এসেছে, কাকদ্বীপ থেকে শুরু করে ওই আশেপাশের ওই 3-4টে জেলা থেকে বা ব্লক থেকে, জেলা বলবো না, ওই ব্লক থেকে এসেছে। হ্যাঁ, তো নামগুলো আমি ভুলছি, কাকদ্বীপ একটা যেমন নাম আছে সেখানে,
মোটামুটি সুন্দরবনের এরিয়াগুলোকে বলতে পারো। তো ওখান থেকে দেখবে কৃষকরা ভীষণ অ্যাক্টিভ এখানে। এই কৃষকরা কি করে না, বড় বড় কৃষি আন্দোলনগুলোকে কিন্তু লিড করে। রিসেন্টলিও কিন্তু আমরা যেটা দেখলাম সেটা কিন্তু এখান থেকেও আমরা দেখলাম যে বড় বড় কৃষক আন্দোলনগুলো তারা এখান থেকে কিন্তু কৃষকরা এখান থেকে বেরিয়ে এসে কলকাতায় এসে তারা কিন্তু তাদের নিজেদের দাবিগুলো কিন্তু পেশ করলো। এবং বামপন্থীরাও মাঝে মাঝে এই সমস্ত কাজগুলো করে তারা এটা বুঝিয়ে দেওয়ার জন্য যে তাদের শক্তিটা দুর্বল হয়ে যায়নি, বরং তারা কিন্তু এখনও সার্ভাইভ করছে এবং প্রয়োজন পড়লে তারা তাদের নিজেদের সর্বশক্তি নিয়ে এইরকমভাবে তারা কিন্তু ঝাঁপিয়ে পড়বে নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে। তো এইরকমভাবে আমরা জিনিসগুলো দেখতে পাই। তো এটা ছিল সেই সময়কার একটা বলা যেতে পারে যে একটা শুরুয়াত। এখান থেকে ইন্ধনটা এসেছিল, এখানেই প্রথমে শুরু হয়েছিল, তারপরে গিয়ে আলটিমেটলি বেঙ্গল ফেমাইন, এবং আমরা তারপরে দেখতে পাবো যে তার একটা বড় কনসিকুয়েন্স উঠে আসছে কিন্তু দক্ষিণ দিনাজপুরে বা দিনাজপুর জেলাতে। দিনাজপুরে এই বড় একটা মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি যে একটা ভারতে একটা কিন্তু বিশেষ একটা জায়গা দখল করে আছে ভারতের ইতিহাসে বলা যেতে পারে। এগুলো ভালো করে একটুখানি মনে রাখার চেষ্টা করো, সিকোয়েন্সটা একটুখানি দেখে নেওয়ার চেষ্টা করো। তাহলে এগুলো আমরা কি পাচ্ছি এখানে? আমরা এখানে পাচ্ছি প্রথমে তাহলে হয়ে গেল চম্পারণ 1917, তারপরে আছে বারদৌলি 1928, তেভাগা 1946 থেকে 47, তারপরে আছে এখানে সিঙ্গুরটা কেন বাদ দেবে? সিঙ্গুর রিসেন্ট একটা জানো যে মুভমেন্ট হয়েছে 2006-07 সাল নাগাদ একটা আন্দোলন হয়েছে, তোমরা জানো যে দীর্ঘ কয়েক বছর ধরে আন্দোলন হয়েছে। বিশেষ করে টাটা এখানে হুগলির সিঙ্গুরে আমরা দেখতে পাবো যে তারা কিছু জমি কিনেছিল, যে জমিগুলো বলা হয় যে সস্তায় কিনেছিল। কৃষকরা এত সস্তায় সেটা বিক্রি করতে চায়নি, কিন্তু সরকার সেটা কিন্তু এক প্রকার জবরদস্তিমূলকভাবেই করেছে। পরবর্তীকালে যখন বিরোধী রাজনৈতিক দল, সেই সময় বিরোধী রাজনৈতিক দল মানে হচ্ছে মমতা ব্যানার্জির টিএমসি, যখন কিছু কৃষকদের দাবি এটাও ছিল যে তারা বিক্রি করতে চায় না জমি, এবং কিছু কৃষকদের দাবি এটাও ছিল যে তারা খুব কম দামে বিক্রি করতে বাধ্য হয়েছে। সো এটা নিয়ে তারা যখন প্রতিবাদ করতে শুরু করে তখন মমতা ব্যানার্জি সেখানে কিন্তু বিরোধী লিডার হিসেবে তখন সেটাকে সমর্থন করেন, এবং দীর্ঘদিন তিনি সেখানে স্ট্রাইক করে, সেখানে আন্দোলন করে, প্রোটেস্ট করে এটাকে ন্যাশনাল লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন বলা যেতে পারে। মানে রাজ্যের এটাকে ন্যাশনাল একটা ফুটেজ কিন্তু একটা পেয়েছে বলা যেতে পারে। এবং আলটিমেটলি এখানে যে কৃষক সমাজ তাদের দাবিগুলো পূরণ হয়েছে, তো এখনও তো পূরণ হয়নি, বাট আমরা দেখতে পাবো এটা আলটিমেটলি কোর্টের দিকে এটা কিন্তু কেসটা চলে যায়। এই কোর্ট কেস পর্যন্ত যখন পৌঁছে গেছে আমরা দেখতে পাবো যে সেটারই পালে হাওয়া তুলে বা আমরা দেখতে পাবো যে 2011 সালে মমতা ব্যানার্জি কিন্তু ক্ষমতায় এসেছেন বলা যেতে পারে। তো একটা বড় নেত্রী হিসেবে সেই সময় তিনি কিন্তু উঠে এসেছিলেন। যে সিঙ্গুরের সমস্যা আজ পর্যন্ত সমাধান হয়নি, এদিকে মমতা ব্যানার্জি বলা যেতে পারে 2011 সাল থেকে এই এখনো 24 সাল পর্যন্ত রাজ করে নিলেন, অথচ সিঙ্গুরই রয়ে গেল। সমস্যার সমাধান এখনো পর্যন্ত হলো না। আমাদের বিচার ব্যবস্থা এতই খারাপ। যাই হোক, এগুলো সিকোয়েন্সে দেখে নাও, এই হচ্ছে বিষয়। এরপরে চলে আসো আমাদের সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে কি, অ্যারেঞ্জ দ্য ফলোইং প্রিজেন্ট মুভমেন্টস ইন দেয়ার ক্রোনোলজিক্যাল অর্ডার, সিলেক্টেড দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য কোর্টস গিভেন বিলো। আবার ওই একই বিষয় দিয়েছে এখানে, তেভাগা, চম্পারণ, সিঙ্গুর আর বারদৌলি। তো রিপিট কোয়েশ্চেন্স, ওটা এসেছিল জানুয়ারিতে আর এটা এসেছে নভেম্বরে। দেখো ভালো করে দেখে নাও, রিপিট করছে। এরপরে চলে আসো থার্ড কোয়েশ্চেন্স কি আছে? থার্ড কোয়েশ্চেন্স আছে, হুইচ অফ দ্য ফলোইং আর দ্য ডেট্রিমেন্টাল এফেক্টস, ডেট্রিমেন্টাল মানে হচ্ছে ক্ষতিকারক, হুইচ অফ দ্য ফলোইং আর দ্য ডেট্রিমেন্টাল এফেক্ট অফ কারাপশনস অন ডেভেলপমেন্ট, যে উন্নতির উপরে দুর্নীতির খারাপ প্রভাবটা কীরকম বা কিসের উপর পড়ে বা কি করে আলটিমেটলি সেগুলো। তো প্রভাবগুলো হচ্ছে এরকম হয় কীরকম, দেখো লোয়ার লেভেল অফ সোশ্যাল সার্ভিসেস, যে সোশ্যাল সার্ভিস যেগুলো আছে, সামাজিক যে সেবাগুলো আছে, সে সেবাগুলোর মানটা কিন্তু পড়ে যায়। যখন দুর্নীতি অত্যধিক বেশি পরিমাণে হবে উন্নয়নে, তখন সামাজিক সেবাগুলোর লেভেলটা কিন্তু মানটা কিন্তু পড়ে যাবে। তো এটা আমরা স্বাভাবিক একটা বিষয় দেখি যে হ্যাঁ, মানটা তাদের কিন্তু পড়ে যায়। তো ভারতবর্ষে যেমন এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ যে কোনো প্রজেক্টে দুর্নীতি হওয়ার অন্যতম ফল যেটা উঠে আসে সেটা হচ্ছে যে আমাদের জিডিপি কিন্তু কমে যাচ্ছে। মানে একেবারে লোকাল লেভেল থেকে যদি ধরো, তাহলে পঞ্চায়েতের যে টাকা পয়সাগুলো আসে উন্নয়নের জন্য, যেমন পুকুর খনন করা থেকে শুরু করে, রাস্তাঘাট নির্মাণ করা থেকে শুরু করে, রাস্তায় বিদ্যুতীকরণ করা থেকে শুরু করে, রাস্তা বাঁধানোর কাজ থেকে শুরু করে, রিপেয়ারিং করার থেকে শুরু করে, বিভিন্ন ধরনের গরিব ছেলে মেয়েদের পড়াশোনা দেওয়া থেকে শুরু করে, পাগল যারা আছে তাদের দেখাশোনা করা থেকে শুরু করে, এই ছোট ছোট বিষয়গুলোর মধ্যে যেভাবে দুর্নীতি ঢুকে গেছে এবং এত বড় একটা অ্যামাউন্ট যেভাবে
দুর্নীতির মধ্যে চলে যায়, যেগুলো আমরা টিভিতেও দেখি এবং আমরাও যারা গ্রামে থাকি তারা জানি। তো এতে করে কি হয়েছে, এতে করে গ্রামের মানুষদের একটা পলায়ন শুরু হয়েছে। গ্রামের মানুষদের কিন্তু তাদের 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 কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে না বলা যেতে পারে, তাদের ডেভেলপমেন্ট হচ্ছে না, তাদের যেখানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যেটাকে বলা হচ্ছে সেই প্রোডাক্টটা কিন্তু প্রডিউস হচ্ছে না। অর্থাৎ যে টাকাটা পুকুর খননের জন্য এসেছিল সেই টাকাটা পুকুর খনন না করে সেটা যদি গিয়ে কোনো একজন ব্যক্তি যে সেটা দিয়ে যদি বাড়ি বানানোর চেষ্টা করে, কোনো একজন মেম্বার বা কোনো একজন প্রধান বা অন্য কোনো ব্যক্তি, সেটা যে উদ্দেশ্যে এসেছিল সেটা সেই উদ্দেশ্যে ব্যয় না হয়ে যদি অন্য উদ্দেশ্যে চলে যায়, তাহলে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে ওখানকার কি হয়, একটা ফুড ক্রাইসিস যেমন সবার প্রথমে দেখা দেবে, তেমনি কিন্তু একটা কিন্তু জবের একটা ক্রাইসিস দেখা দেবে। অর্থাৎ ওই টাকাটা যদি সেখানে ইনভেস্ট করা যেত তাহলে সেটা হয়তো সারাটা জীবনে ওখানে হয়তো 5টা মানুষ বা 2-4টে মানুষ হয়তো সেখানে তার এমপ্লয়মেন্ট হতে পারত, এবং সেই এমপ্লয়মেন্টের মধ্য দিয়ে কি হতে পারতো, সেই এমপ্লয়মেন্টের মধ্য দিয়ে, সেই ইনভেস্টমেন্টের মধ্য দিয়ে গোটা দেশের বা ওই অ্যাটলিস্ট ওই গ্রামটার সারা বছরের বলা যেতে পারে যে ফুডের যে চাহিদাটা ছিল সেটা কিন্তু পূরণ করা যেতে পারতো। তো এগুলো হয় না বলে কি হয়, সোশ্যাল টেনশনসগুলো উঠতে শুরু করে। তোমরা দেখবে এই কারণে গ্রামের দিকে মারপিটগুলো বেশি হয়। এগুলো এক তো শিক্ষার হার কম আছে বলে তারা এখনও ট্র্যাডিশনাল লাইফ জীবনযাপন করে বলে, মডার্ন এডুকেশন আসেনি বলে তাদের হিউম্যান রাইটস সম্পর্কে তারা এত সচেতন নয়, ফলে মারপিটের জায়গায় চলে আসে। সোশ্যাল একটা কিন্তু ডিক্লাইন সেখানে দেখা যায়, সোশ্যাল সার্ভিসগুলো কিন্তু সেখানে ডিক্লাইন করে যায়। তো এর যে মানটা, সেই মানটা কিন্তু এরকমভাবে পড়তে শুরু করে। উদাহরণ দিলে তো অসংখ্য কিছু দিতে পারবো, কিন্তু এতটা সময় হবে না। তারপরে দেখো কি বলছে, লোয়ার ইকোনমিক গ্রোথ। এটাও তাহলে বুঝতেই পারছো যে ইকোনমিক গ্রোথটাও তাহলে এখানে লোয়ার হয়ে যাবে। ডেভেলপমেন্টের টাকা যদি অন্য কোথাও চলে যায় তাহলে তো লোয়ার হবেই ইকোনমিক, তো লোয়ারও এটা কিন্তু হয়ে যায়। অর্থাৎ আমরা যদি মাছ চাষ করতে পারতাম তাহলে আমাদের বিদেশ থেকে যে মাছ চাষগুলো আমরা করি, বা যেভাবে আমাদের চাষিরা ওই শ্রীলঙ্কাতে গিয়ে যেভাবে বারে বারে শ্রীলঙ্কার সাথে আমাদের সম্পর্ক খারাপ হয়, শ্রীলঙ্কার এলাকাতে প্রবেশ করে গিয়ে যেভাবে মাছ ধরার চেষ্টা করে, তাতে করে আমাদের যেভাবে আমাদের মানে আন্তর্জাতিক সম্পর্কে একটা ক্ষতিকারক প্রভাব পড়ে, কিংবা বাংলাদেশের এরিয়াতেও গিয়ে যেটা হয়। তো এতে করে আমাদের কি হচ্ছে যে টেনশনসগুলো উঠে আসছে। তো এগুলো যদি না হতো তাহলে কি হতো, তাহলে আমাদের দেশে মাছের যে চাহিদাটা আছে সেই চাহিদাটাকে পূরণ করা যেত। চাহিদা পূরণ করা গেলে আমাদের কিন্তু অন্য দেশের উপর নির্ভরশীল হতে হতো না, এবং আমাদের গ্রোথটা এতটা পর্যায়ে হতো যে আমরা আমাদের নিজেদের সাফিসিয়েন্ট পর্যায়ে আমরা সেটা কিন্তু পেতাম। তো আলটিমেটলি গ্রোথটাও কিন্তু এইভাবে বন্ধ হয়ে যায়। তো ডেভেলপমেন্টের জন্য যে টাকাগুলো অ্যালোট করা হয়েছে সেগুলোতে যদি কারাপশনস হয় এই প্রবলেমগুলো হতে পারে। হায়ার ট্যাক্স বার্ডেন অ্যান্ড ফিউয়ার সার্ভিসেস। টাকা যেহেতু দুর্নীতি করা হয়েছে, কাজের সংখ্যা তো কমে আসবে, স্বাভাবিক কথা। নতুন করে এমপ্লয়মেন্ট জেনারেট হবে না। নতুন করে এমপ্লয়মেন্ট জেনারেট যদি না হয় তাহলে তো স্বাভাবিক, বুঝতেই পারছো যে জিডিপিতে এগিয়ে যাবে না। প্লাস হচ্ছে অন্যদিকে যারা ইনকাম করবে তাদের জন্য কিন্তু একটা বার্ডেন হয়ে যাবে, যে বারে তাদের উপরে এসে ট্যাক্সের বোঝা চাপবে। যেমন যেটা হচ্ছে দেখতে পাচ্ছ যে যারা হচ্ছে ইনকাম করছে তাদেরকে কিন্তু ট্যাক্স প্রচুর পরিমাণে দিতে হচ্ছে, ঠিক আছে। যারা ওই একটা মোটামুটি স্ল্যাবের মধ্যে চলে এসেছে, যেমন তোমরা প্রফেসর হয়ে গেলে তোমাদেরকে ট্যাক্স পে করতে হবে, তো প্রফেসর না হলে হয়তো তোমাদের করতে হবে না, কিন্তু প্রফেসর হয়ে গেলে ট্যাক্স পে করতে হবে, কারণ ওই যে অ্যামাউন্টটা তোমরা পাবে সেটার ট্যাক্সেবল একটা অ্যামাউন্ট। তো বুঝতেই পারছো যে সেখানে বারে কী হবে, তোমাদের উপর ট্যাক্সটাই বেশি করে চাপবে, এবং এটাই কিন্তু হয়ে আসছে। অর্থাৎ ট্যাক্সটা সেখানে ফ্ল্যাট না হয়ে গিয়ে তখন কি হবে, যে অল্প কিছু মানুষের মধ্যেই সেটা কিন্তু বারেই কিন্তু একটা প্রেশার ক্রিয়েট করবে তাদের জন্য। তো এটাও একটা প্রবলেম হতে পারে। এটা কিন্তু একটা দেশের জন্য এটা কিন্তু ক্ষতিকারক। তারপরে এখানে যেটা ফার্মার্স রিলেটেড বলেছে সেটা হচ্ছে লোয়ার অপরচুনিটিস ফর ফার্মার্স টু সেল দেয়ার প্রোডাক্টস। এটাও হতে পারে যে যদি ডেভেলপমেন্টের উপর যদি খরচাটা যদি কমে যায় তাহলে কি হবে, প্রোডাক্ট এখানে বিক্রি করার জন্য কৃষকরা তাদের পর্যাপ্ত পরিমাণে মার্কেট খুঁজে পাবে না, কারণ ডেভেলপমেন্টে যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে মানুষের হাতে টাকা পয়সা পৌঁছবে কম। মানুষের হাতে টাকা পয়সা বা একজন দুজন মানুষের হাতে টাকা পৌঁছবে, বেশিরভাগ মানুষের হাতে টাকা পৌঁছবে না। তারা কনজিউম করার পাওয়ারটা হারিয়ে ফেলবে। ফেললে কি হবে, ফার্মার্সরা যে প্রোডাকশনসটা করবে, যে প্রোডাক্টটা তারা প্রডিউস করবে সেটা বিক্রি করার মতো তারা মার্কেট খুঁজে পাবে না, তারা কনজিউমার খুঁজে পাবে না। আলটিমেটলি কি হবে, তাদের তৈরি করা প্রোডাক্টগুলো তারা কিন্তু বিক্রি না করতে পেরে দেখা যাবে যে তাদের পচে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে, বা সেখানে কম দামে তাদেরকে বিক্রি করতে হবে। তো আলটিমেটলি কী হবে, এই ফার্মার্সদের একটা কিন্তু লং রানে ক্ষতি হতে পারে, এবং এগুলো হয় আমরা জানি। এবং এই কারণে তোমরা দেখবে গ্রাম থেকে শহরের দিকে পলায়ন, এবং শুধু শহর বললে ভুল হবে, শুধু পশ্চিমবঙ্গের শহর বললে ভুল হবে, সেখান থেকে পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে মানুষ বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে। তার অন্যতম কারণগুলোও কিন্তু এখানে এটাও, যে দুর্নীতিগুলোও কিন্তু এখানে বেশি, দুর্নীতিতে অনেকটা এগিয়ে আছে বলা যেতে পারে, ঠিক আছে। নতুন করে এখানে কিন্তু
নতুন করে এখানে কিন্তু টাকা পয়সা আসে কম, তার কারণ ইন্ডাস্ট্রি নেই, মানি রোল হতে পারে না। এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে এখানকার পলিটিক্স জানো তোমরা, যে আমরা যেহেতু মানে স্বাধীনতার পর থেকে ন্যাশনাল পলিটিক্সের দিকে আমাদের ওরিয়েন্টেশনসটা খুব কম, আমাদের যেহেতু রিজিওনালিজমে আমরা মুখ বুঝে আছি বলা যেতে পারে। তো ফলে কি হচ্ছে, এখান থেকে টাকা বেরিয়ে যাচ্ছে ট্যাক্সগুলো নিয়ে, ট্যাক্স নিয়ে বেরিয়ে যাচ্ছে, কিন্তু ট্যাক্সগুলো এখানে ফিরে কিন্তু আসছে না। বিভিন্ন প্রজেক্টকে তোমরা দেখতে পাবে যে মমতা ব্যানার্জি যেমন আটকে দেওয়ার চেষ্টা করেছেন বিভিন্ন সময়। হ্যাঁ, আয়ুষ্মান ভারত থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন টাকা পয়সা রাজনীতির কারণে সেখানে শুধু আটকে দেওয়ার চেষ্টা করেছেন। এবং তোমরা জানো যে এখানে বিজেপি পাওয়ারে নেই, বা একটা সময় যখন কংগ্রেস ছিল তখন যেহেতু তারা কংগ্রেস এখানে পাওয়ারে নেই বা বিজেপি এখানে পাওয়ারে নেই, কাজেই তারা প্রয়োজনটা বোধ করে না যে এখানে এসে তারা ডেভেলপ করবে, এখানে এসে কোনো ডেভেলপমেন্টাল প্রজেক্ট তারা নিয়ে আসবে। তো তারা সব প্রজেক্ট যেখানে তাদের ভোট ব্যাংক বেশি সেখানে গিয়ে ঢেলে দেয়। তো আমরা দেখতে পাবো এই কারণে উত্তরপ্রদেশ, গুজরাট এই সমস্ত রাজ্যগুলিতে কিন্তু তাদের প্রজেক্ট যেন খুব বেশি। দিল্লিতে তোমরা যদি কর্ণাটকেও চলে যাও, দেখবে কর্ণাটকে প্রচুর বড় বড় ইন্ডাস্ট্রি হয়েছে। ইন্ডাস্ট্রি থেকেও বড় কথা হচ্ছে সেখানকার কানেক্টিভ সিস্টেমটা যদি দেখো, কানেক্টিভিটি, রেল কানেক্টিভিটি যদি দেখো, তাহলে তোমাদের কিন্তু চক্ষু চড়ক গাছ হয়ে যাবে যে গোটা শহরটাকে তারা সেখানে কিন্তু মেট্রোতে ঘিরে ফেলেছে, অথচ আমাদের শহরটা এখনো আমরা সেই পর্যায়ে নিয়ে যেতে পারিনি। তো এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে কিন্তু লং রানে একটা সার্বিক এফেক্ট বলা যেতে পারে, এগুলো কিন্তু এখানে এসে পড়ে। অনেক কথাই বলা যেতে পারে, বাট আমি যাচ্ছি না এত গভীরে। 4 নম্বর দেখো কি বলছি, নিউ ডেমোক্রেসি অ্যাজ হেজিমনি of the workers, peasants and other marginalized sections of the society is associated with which of the following? তো এখানে নিউ ডেমোক্রেসি আমরা দেখতে পাচ্ছি যে বলছে যারা হেজিমনি অফ দ্য ওয়ার্কারের কথা বলছে, পিজেন্টের কথা বলছে, মার্জিনালাইজ সেকশনের কথা বলছে। তো এটা যখন বলছে, জানো তোমরা এমনিতে হয়তো টার্মিনোলজিটা শুনেই তোমরা হয়তো মনে হতেই পারে যেটা মার্কসিস্ট হবে, তোমাদের হয়তো সরাসরি মনে হতেই পারে। তো মার্কসিস্ট তো হবেই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তার কারণ আমরা মাও জেদং পড়ার সময় আমরা জেনেছিলাম যে তিনি নিউ ডেমোক্রেসি বলে একটা বই লিখেছিলেন, যেখানে তিনি এই সমস্ত ওয়ার্কার, পিজেন্টস, মার্জিনালাইজ সেকশন যাদের কাছে তাদেরকে নিয়ে কাজ করার কথা বলেছিলেন এবং তাদের জন্য একটা নতুন একটা সিস্টেম উপহার দিয়েছিলেন এবং বলেছিলেন এই প্রসেসে দেশের উন্নয়ন হবে। তো মার্কসিস্ট এখানে হবে না, তার অন্যতম কারণ হচ্ছে এখানে উত্তরটা সাবলটান হয়েছে, কারণ সাবলটান হচ্ছে মার্কসিজমেরই একটা কিন্তু নিউ ভার্সন, স্পেসিফিক ভার্সন। এই ভার্সনটা হচ্ছে পোস্ট কলোনিয়াল ভার্সন, যে ভার্সনে আমরা পিজেন্টসদের অস্তিত্ব খুঁজে পাবো, পোস্ট কলোনিয়াল ভার্সন। যদি এটা ইউরোপের কথা বলতো তাহলে হয়তো মার্কসিস্টটা অ্যাপ্রোপ্রিয়েট হতো, কিন্তু যেহেতু এখানে পিজেন্টের, এবং সেখানে পিজেন্ট থাকতো না, কৃষক থাকতো না, সেখানে শুধু ওয়ার্কার থাকতো। কিন্তু যেহেতু এখানে ওয়ার্কারের পাশাপাশি যেহেতু পিজেন্টের কথা বলেছে, তাই এখানে মার্কসিজমের একটা হচ্ছে কিন্তু নতুন ভার্সন বলা যেতে পারে, একটা হচ্ছে তারই একটা ভ্যারিয়েশনস বলা যেতে পারে, তারই একটা ব্রাঞ্চ বলা যেতে পারে, সেটা হচ্ছে সাবলটান স্কুল। তো সাবলটান স্কুলে আমরা কি দেখতে পাচ্ছি, সাবলটান স্কুলে আমরা দেখতে পাচ্ছি কি, যে এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে চর্চা করা হয়। যারা মার্জিনালাইজ সেকশনস আছে, যারা ওয়ার্কার্স আছে, পিজেন্টস আছে, যারা দীর্ঘদিন ধরে ওই হিস্টোরিক্যালি বলা যেতে পারে ব্রিটিশদের দ্বারা বা কলোনির দ্বারা দীর্ঘদিন ধরে হয়তো এক্সপ্লয়েটেড হয়েছে, তাদের কথা এখানে কিন্তু বলছে। তো এদের কথা এখানে বলা হচ্ছে, এটা হবে সঠিক উত্তর। এই কারণে সাবলটান স্কুলটা এখানে সঠিক উত্তর হবে। এবং তোমরা জানো যে সাবলটান স্কুল রণজিৎ গুহ থেকে শুরু করে বিভিন্ন জন এটা তৈরি করেছেন। আমি নিচের দিকে এগুলো সব দিয়েছি ডিটেলসে, তোমরা এটা দেখতে পাবে। এখানে দেখো রণজিৎ গুহ, ঠিক আছে, এই সাবলটান স্কুল 1980s ডিকেটসে এটা তৈরি হয়েছিল। আমরা দেখতে পাবো যে এটার উত্থানটা হয়েছিল। এবং আমরা দেখতে পাবো রণজিৎ গুহ, যিনি রিসেন্টলি মারা গেলেন, হিস্টোরিয়ান ছিলেন বিখ্যাত। এছাড়াও আমরা দেখতে পাবো গায়ত্রী চক্রবর্তী স্পিভাক এখনও জীবিত আছে, বিভিন্ন সময় আমরা এনাকে নিয়ে আলোচনা করেছি। পশ্চিমবঙ্গেরই মানুষ, নাম বিখ্যাত একজন বলা যেতে পারে সায়েন্টিস্ট। দীপেশ চক্রবর্তীও আমরা জানি যে একজন হিস্টোরিয়ান এবং বিখ্যাত একজন মানে চিন্তাবিদ। তো তাছাড়াও পার্থ চ্যাটার্জি আমাদের এই শহরের মানুষ। তো এই সমস্ত মানুষদের আমরা দেখতে পাচ্ছি কি যে এই স্কুলসটাকে কিন্তু প্রতিষ্ঠা করতে দেখতে পেয়েছি, এবং তারা এই পিজেন্টস, ওয়ার্কার, ট্রাইবালস এই সমস্ত মানুষদেরকে নিয়ে, এই সমস্ত গোষ্ঠীদেরকে নিয়ে, গ্রুপদেরকে নিয়ে, কাস্টদেরকে নিয়ে, ক্লাসদেরকে নিয়ে তারা কিন্তু কাজ করেন। আমরা দেখতে পাবো যে এটা বেসিক্যালি ইন্সপায়ার্ড হয়েছে কোথা থেকে, এটা ইন্সপায়ার্ড হচ্ছে গ্রামশিয়ান যে কনসেপ্ট, হেজিমনির যে কনসেপ্ট, সেখান থেকে কিন্তু এটা প্রভাবিত হয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো আমরা চর্চা করেছি, গ্রামশির হেজিমনির কনসেপ্ট চর্চা করেছি, তখন ডিটেলসে বলেছিলাম, কাজে এখানে আর আলো গভীরে আমি যাওয়ার চেষ্টা করছি না। এরপরে চলে আসো আমাদের 5 নম্বর কোয়েশ্চেন্স কি আছে। 5 নম্বর কোয়েশ্চেন্স বলছে দ্য ডিমান্ড ফর দ্য তেভাগা পিজেন্ট মুভমেন্ট ইন বেঙ্গল ওয়াজ ফর। তেভাগা পিজেন্ট মুভমেন্ট যেটা তোমাদের বললাম যে 50-50% নয়, 1/2 নয়, এখানে কি, এখানে হচ্ছে 1/3। তাদের দাবিটা ছিল 50-50% নয়, বরং 3/1
এক ভাগ তারা হচ্ছে এখানে কি দেবে, ল্যান্ডলর্ডকে দেবে বা জোয়ারদারকে দেবে, আর এখানে দু ভাগ তারা, 3 ভাগের 2 ভাগ তারা হচ্ছে কৃষকরা তারা নিজেদের কাছে রাখবে। ঠিক আছে, তো এই কথাটা তারা কিন্তু সেই সময় বলেছিল। ঠিক আছে, তো এটা হবে সঠিক উত্তর, বাকিগুলো কিন্তু হবে না, ভালো করে দেখে নিও। তো তেভাগা মুভমেন্ট সম্পর্কে দেখে নাও, যেটা বললাম সেই সময় 46-47 তৈরি হয়েছে, কিষাণ সভা এটা লিড করেছিল, এটা কমিউনিস্ট পার্টির আমব্রেলায় একটা অর্গানাইজেশন, লিডার ছিলেন কাঙ্গাল হরিনাথ, হরেকৃষ্ণ কোনার, অজিত পান্ডে, সরোজ মুখার্জি, এরা কিন্তু লিডার ছিল। এবং এটা যেখানে হয়েছিল সেটা হচ্ছে দিনাজপুর, রংপুর, জলপাইগুড়ি, এই সমস্ত অঞ্চলে জেলাগুলিতে এটা কিন্তু হয়েছিল। এগুলো কিছুক্ষণ আগেই তোমাদের বললাম। 6 নম্বর কোয়েশ্চেনে চলে আসো, কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়াজ আ পিজেন্ট মুভমেন্ট। তো পিজেন্ট মুভমেন্ট আমরা এটা বিহারের কোয়েশ্চেন পিএসসিতে এসেছে। তেভাগা মুভমেন্ট তো আমরা দেখলাম, তেলেঙ্গানা মুভমেন্টটাও কিন্তু একটা পিজেন্ট মুভমেন্ট। ঠিক আছে, তো তেভাগা মুভমেন্ট তো আমরা 1946-47 দেখলাম। খেদা মুভমেন্টটাও আমরা গতকাল ক্লাসে আলোচনা করেছি। খেদা মুভমেন্ট আমরা জানি যে 1918 সালে হয়েছে খেদা, গান্ধীজির সেখানে একটা নেতৃত্ব ছিল আমরা জানি। আর তেলেঙ্গানা মুভমেন্টটাও কিন্তু সেই সময় হয়েছিল, সেই সময় মানে 1940, তোমরা দেখতে পাবে যে এখানে দেখো তেলেঙ্গানা মুভমেন্টের কথা 1946 থেকে 51-এর মধ্যে হয়েছে। ঠিক আছে, এখানে হায়দ্রাবাদে এটা হয়েছে। হায়দ্রাবাদের যে নিজাম ছিল তার যে সিস্টেম ছিল সেখানে, ঠিক আছে, সেই ফিউডাল সিস্টেম তার আন্ডারে যেটা ছিল সেই ফিউডাল সিস্টেমের বিরুদ্ধে আন্দোলন করেছে। কমিউনিস্ট পার্টিরা এই আন্দোলনটিকে লিড করেছে এবং আমরা দেখতে পাবো যে এখানে যারা লিডার ছিল এই আন্দোলনটিকে যারা লিড করেছিল তারা হচ্ছে যেমন পি সুন্দারিয়া, মখদুম মহিউদ্দিন, আর হচ্ছে বাদাম ইয়ালি রেড্ডি, এই সমস্ত লিডার্সরা ছিল, যেখানে তাদের দাবি ছিল এটাই যে তারা ল্যান্ডলর্ডসদের যে এক্সপ্লয়টেশন সেটাকে তারা কমাতে চাইছিল, লেবারদের হচ্ছে যে বার্ডেনটা সেটা তারা কমাতে চাইছিল, হাই ট্যাক্স যেটা তাদের উপর চাপানো হয়েছিল সেটা কমাতে চাইছিল। এই সমস্ত বিষয়গুলোই সেখানে কিন্তু ইস্যু হয়ে উঠেছিল। ভারতবর্ষ যখন ওই 1900 স্বাধীনতার পরে যখন ভারতবর্ষ যখন ওই হায়দ্রাবাদকে যখন ক্যাপচার করলো বলা যেতে পারে, যে তাকে যখন দখল করে নিল, তার কথা শুনলো না সে। আমরা জানি যে হায়দ্রাবাদ স্বাধীন একটা রাজ্য থাকতে চেয়েছিল, অটোনমাস একটা দেশ হিসেবে সে নিজেকে থাকতে চেয়েছিল, বাট তাকে সেই অধিকারটুকু দেওয়া হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে সেখানে তাকে যখন দখল করা হলো তখন আমরা দেখতে পাচ্ছি যে সেই আন্দোলনগুলো ভারতবর্ষের সঙ্গে মিশে যায়। তো এগুলো তখন গিয়ে এই সমস্ত ইস্যুসগুলোও মাথা চাপা বা ধামা চাপা পড়ে যায় এক প্রকার। যাই হোক, এরপর দেখো 7 নম্বর কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং মুভমেন্ট ডিড নট ইনভলভ ইস্যু রিলেটিং টু এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স। হুইচ অফ দ্য ফলোইং মুভমেন্ট ডিড নট ইনভলভ ইস্যু রিলেটিং টু এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স। তো এটা যেটা হবে না সেটা হচ্ছে নবনির্মাণ আন্দোলন হবে না। কেন নবনির্মাণ আন্দোলন? আমরা জানি যে জয়প্রকাশ নারায়ণ বলবো না, এটা গুজরাটে হয়েছিল, যেখানে জয়প্রকাশ নারায়ণ সেখানে গেছিলেন এবং সেখানে তার একটা সমর্থন ছিল, এটা আমরা জানি। তো এটা হবে না, এটা আমরা জানি যে সেখানকার স্টুডেন্ট মুভমেন্ট ছিল। সেখানে বেসিক্যালি হস্টেলে যেভাবে তাদের ফিস বাড়িয়ে দেওয়া হচ্ছিল, সেই ফিস বাড়িয়ে দেওয়ার প্রতিবাদ তারা করেছিল। এটা সম্পর্কে আমি আগেও তোমাদের ক্লাসে বলেছি যে হস্টেলের ফিস যেভাবে বেড়ে যাচ্ছিল, তাদের মানে খাওয়ার ফিস তাদের যেভাবে বেড়ে যাচ্ছিল, সেটাকে কেন্দ্র করে তারা আন্দোলন নামে এবং সেই আন্দোলনের একটা একটা ফ্রুটফুল রেজাল্টও বেরিয়ে আসে। দীর্ঘ সময় ধরে আন্দোলন চালানোর পরে সেখানে আমরা বিরোধী রাজনৈতিক দল, সিভিল সোসাইটিগুলোও সেখানে আন্দোলন সমর্থন করে এবং আলটিমেটলি সরকারের পতন ঘটে। এগুলো আমরা কিন্তু সেখানে দেখেছি, এগুলো আমরা জানি। এবং আলটিমেটলি সেখান থেকে ইন্সপায়ার হয়ে আমরা দেখতে পাবো যে জয়প্রকাশ নারায়ণ এই যে বিহারে যখন স্টুডেন্টদের যে প্রোটেস্ট হচ্ছে সেখানে সেই প্রোটেস্টটিকে লিড করেন এবং আলটিমেটলি এটাকে ওই সরকার বিরোধী প্রোটেস্টের অভিমুখে কিন্তু ঘুরিয়ে দেন বলা যেতে পারে, অর্থাৎ ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে এটাকে কিন্তু কাজে লাগান। বলো কি বলছো? আচ্ছা, নবনির্মাণ আন্দোলন এটা 2011 সালে আন্না হাজারে করেছিল, সে করাপশন এগেইনস্ট, ওইটা তো না, ওটা তো ইন্ডিয়া এগেইনস্ট কারাপশন, ওটা ইন্ডিয়া এগেইনস্ট কারাপশন। ঠিক আছে, ইন্ডিয়া। আচ্ছা, তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি তাহলে, নবনির্মাণ আন্দোলন গুজরাটে আমরা হতে দেখতে পাচ্ছি ওই জয়প্রকাশ নারায়ণের সময় কিন্তু এটা হয়েছিল। যাই হোক, জয়প্রকাশ নারায়ণ যদিও তিনি বিহারের লোক, কিন্তু গুজরাটে তিনি গেছিলেন, সমর্থন তার একটা ছিল, এগুলো আমরা দেখতে পাবো। ঠিক আছে, এগুলো তোমরা জানো। এখানে তাহলে এটাই নয়, বাকিগুলো হয়। তেভাগা মুভমেন্ট সম্পর্কে তোমাদের বললাম, নকশালবাড়ি সম্পর্কে তোমাদের এর আগে ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে পড়াতে গিয়ে বলেছি, বাট এটাও কিন্তু একটা পিজেন্ট মুভমেন্ট। এই পিজেন্ট মুভমেন্টের বিশেষত্ব হচ্ছে এটাই, যেটা ভায়োলেন্ট হয়ে গেছিলো।
এটা শেষ পর্যন্ত সিপিআইএমের যে মার্কসিস্ট সংগঠন সেটা থেকে তারা ডাইভার্ট করে গিয়ে আমরা দেখতে পাবো সিপিআইএমএল তারা তৈরি করেছিল। এমএল মানে মার্কসিস্ট লেনিনিস্ট। তো মার্কসিস্ট লেনিনিস্টের পথে তারা চলে গেছিল। মাও জেদংয়ের যে আদর্শ, সেই আদর্শকে তারা কিন্তু এখানে আঁকড়ে ধরেছিল। এবং মাও জেদংয়ের আদর্শ হচ্ছে সেখানে যে গেরিলা ওয়ারফেয়ার করা, হিংসা প্রয়োগ করা, সেই সমস্ত বিষয়গুলোকে এরা কিন্তু আঁকড়ে ধরেছিল। এবং সেই কারণে সরকার এটাকে 1964-এ যখন হয়েছে ইন্দিরা গান্ধী, তখন আমরা দেখতে পাবো এটাকে ব্রুটালি কিন্তু সাপ্রেস করেছে। যদিও সেই সময় একটা বিশাল আলোড়ন ফেলেছিল, এখনও তোমরা দেখবে এই আন্দোলনের নাম বামপন্থী লিডারদের মুখে শুনতে পাওয়া যায়। কিন্তু কথাটা হচ্ছে সেই সময় একটা বিশাল আলোড়ন ফেলেছিল এটা ভারতের রাজনীতির ইতিহাসে, বাট সরকার কিন্তু সেটাকে সাপ্রেস করে দেয়, যেহেতু সেটা ভায়োলেন্ট হয়ে গেছিল সেই কারণে। তো কৃষকদের বিভিন্ন দাবি দেওয়া সেখানে ছিল, বিশেষ করে ট্যাক্স রিলেটেড সেই সময় কিছু ছিল। এই সমস্ত বিষয়গুলো তোমরা জানবে। আর বারদৌলি সত্যাগ্রহ সম্পর্কে তোমাদের বললাম যে এটা সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে এই সমস্ত বিষয়গুলো হয়েছিল, এগুলো তোমরা জানো। এখানে লোকাল লেভেলের লিডারও ছিল তার সাথে, এই সর্দার বল্লভভাই প্যাটেলের সাথে ইন্দুলাক ইয়াগনিক ছিল এবং কল্যাণজি মেহতা ছিল। এই সমস্ত নামগুলো গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে দেখে নিও। এগুলো তো আমরা পেলাম। নকশালবাড়িতে এখানে আরও বিষয় কতগুলো দেখে নাও ইনফরমেশন। সেটা ওয়েস্ট বেঙ্গলে হয়েছিল। ওয়েস্ট বেঙ্গল ওই জলপাইগুড়ির দিকে মোটামুটি যে অঞ্চলটি আছে সেখানে কৃষকদের এই যে এলাকাগুলো, সেখানে তোমরা এটাকে খুঁজে পাবে। এর লিডার যারা ছিল, গুরুত্বপূর্ণ লিডার চারু মজুমদার, কানু সান্যাল, ঠিক আছে, আর হচ্ছে জঙ্গত সান্থাল। তো এরা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ লিডার ছিল। বিশেষ করে চারু মজুমদার এবং কানু সান্যালের নামটা বারবার পরীক্ষায় জানতে চায়, এটা তোমরা জানো। তো কমিউনিস্ট পার্টি অফ মার্কসিস্ট এটার আদর্শে এখানে হয়েছিল। পরবর্তীকালে এটাই র্যাডিক্যাল হয়ে যায়। এখান থেকে বেরিয়ে এসে তারা মার্কসিস্ট লেনিনিস্ট অর্গানাইজেশন তৈরি করে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। বাট সরকার এটাকে 1967-এ এটাকে কিন্তু ব্রুটালি সাপ্রেস করে। কেন? কারণ যেহেতু এটা ভায়োলেন্ট হয়ে গেছিল, হিংসার পথ অবলম্বন করেছিল, তাই আমরা এগুলো জানি। তো এইগুলো ভালো করে মাথায় রেখো, এটাও টাইম পিরিয়ডটা মাথায় রেখো, এগুলো সিকোয়েন্সে বারবার কিন্তু জানতে চাই। আর নবনির্মাণ আন্দোলন সম্পর্কে বললামই তোমাদের, যে গুজরাটে হয়েছিল। এটা হচ্ছে চিনামভাই প্যাটেলের নেতৃত্বে এটা হয়েছিল বলা যেতে পারে, লিডার ছিল। এবং আমরা আহমেদাবাদে এটাকে দেখতে পাবো। জয়প্রকাশ নারায়ণ, মোরারজি দেশাইয়ের মতো লিডাররা সেখানে অংশগ্রহণ করেছিলেন। আলটিমেটলি আমরা দেখতে পাবো যে এই আন্দোলন থেকেই জয়প্রকাশ নারায়ণ উদ্বুদ্ধ হয়ে আমরা দেখতে পাবো টোটাল রিভলিউশনের ডাক দিলেন, যেটা এমার্জেন্সি। আলটিমেটলি এমার্জেন্সির ঘোষণার দিকে কিন্তু সরকার যেতে সেই কারণে বাধ্য হলো। যে 1975-এ ইন্দিরা গান্ধী আমরা দেখতে পেলাম যে 26 জুন বোধহয়, যে তিনি তো এখন কী করলেন না, গোটা দেশ জুড়ে আন্দোলন জারি করলেন, মানে এমার্জেন্সি জারি করে দিলেন। তো এই সমস্ত বিষয়গুলো, ইভেন্টসগুলো কিন্তু লিঙ্কড, এগুলো ভালো করে মাথায় রেখো। ডিটেলসে খুব যাচ্ছি না আমি, তার কারণে এগুলো নইলে শেষ হবে না। এরপরে দেখো 8 নম্বর কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ পিজেন্ট মুভমেন্ট। কোনটা পিজেন্ট মুভমেন্ট নয়? তাহলে খেদা মুভমেন্ট তো আমরা দেখলামই যে খেদা মুভমেন্ট 1918 সালের দিকে হয়েছে। সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট এটা তো হবে না। সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট হচ্ছে একটা পরিবেশ আন্দোলন। এটা তেলেঙ্গানা মুভমেন্ট তো আমরা জানি যে তেলেঙ্গানা মুভমেন্ট কিছুক্ষণ আগেই তোমাদের বললাম 1946 থেকে, ওই সময় থেকে 48 পর্যন্ত এটা কন্টিনিউ হয়েছে। আর এখানে তেভাগা আন্দোলন সম্পর্কে বললাম 46 থেকে 47 পর্যন্ত এটা হয়েছে। তো এটা সাইলেন্ট ভ্যালিটা হবে না। সাইলেন্ট ভ্যালি হচ্ছে এটা হচ্ছে এনভায়রনমেন্টাল মুভমেন্ট, ঠিক আছে, এনভায়রনমেন্টাল মুভমেন্ট। তো এটা আমরা জানি যে এনভায়রনমেন্টাল, তাই এটাই হবে না। এরপরে চলে আসো কি বলছে এখানে। এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসাসন রিজন দিয়েছে। যদিও অ্যাসাসন রিজন গত দুটো পরীক্ষাতে আমরা কিন্তু দেখতে পেলাম না, তারপরও বলা যায় না, অবাক আবার কখন হুটহাট করে দিয়ে দেবে। সো কোয়েশ্চেনগুলো দেখে নাও, অ্যাটলিস্ট অ্যাসাসন রিজন ওইটাকে যুক্তি দিয়ে মেলাতে না গেলেও অ্যাটলিস্ট স্টেটমেন্টগুলো দেখে নাও ঠিক কিনা, ঠিক নাকি ভুল। তো এই অ্যাসাসন কি বলছে এখানে দেখো, দ্য দলিত নট অনলি বিলং টু দ্য লোয়ার কাস্ট ক্যাটাগরি বাট অলসো বিলং টু দ্য লোয়ার ক্লাস ক্যাটাগরি অফ দ্য ইন্ডিয়ান সোসাইটি। যে যারা দলিত আছে ভারতে, তারা যে শুধুমাত্র দলিতরা নিচু শ্রেণী থেকে নিচু বর্ণ থেকে বা নিম্ন বর্ণ থেকে বিলং করে তা শুধু নয়, তারা নিম্ন শ্রেণী থেকেও বিলং করে। নিম্ন শ্রেণী থেকেও তারা বিলং করে, এই কথাটা এখানে বলা হচ্ছে। নিম্ন শ্রেণী মানে হচ্ছে এখানকার হচ্ছে ওয়ার্কিং ক্লাস বা লেবার ক্লাস বলতে পারো, বা পিজেন্টস বলতে পারো, ঠিক আছে, এদেরকে বলা যেতে পারে। আর কাস্ট যদি বলো তাহলে কি হবে, তাহলে হচ্ছে এরা দলিত, এরা হচ্ছে শূদ্র, ঠিক আছে, শূদ্র। এবং আম্বেদকর তো আবার বলেছেন যে 4টে যে বর্ণ ব্যবস্থা, সেই বর্ণ ব্যবস্থার আন্ডারে এরা পড়েও না আবার, মানে এতটাই এদের খারাপ অবস্থা। তো এগুলো তো আমরা জানি যে এগুলো আম্বেদকর পড়তে গিয়ে আমরা এগুলো পড়েছি।
রিজন কি বলেছে দেখো, দলিত আর মেইনলি পুয়ার পিজেন্টস, এটা ঠিক। দলিত যারা তারা হচ্ছে মেইনলি প্রধানত তারা গরিব কৃষক, এটাও আমরা জানি। দলিত আর এগ্রিকালচারাল লেবারার ইন দ্য রুরাল ইকোনমি, যে গ্রামীণ যে অর্থনীতি আছে সেই গ্রামীণ অর্থনীতিতে তারা কি করে, কৃষি যে লেবার সেই লেবার হিসেবে তারা কিন্তু কাজ করে দলিতরা, এটাও আমরা জানি, এটাও ঠিক যে গ্রামে হচ্ছে যারা কাজ করে তারা বেসিক্যালি হচ্ছে ওই দলিতরাই হয়। তো তারা গ্রামের গরিব মানুষ। 3 নম্বর এখানে কি বলছে দেখো, 3 নম্বর বলছে ইন দ্য আরবান ইকোনমি, আরবান মানে শহরের অর্থনীতির কথা বলছে, ইন দ্য আরবান ইকোনমি দলিতস বেসিক্যালি ফর্ম দ্য বাল্ক অফ দ্য লেবারিং পপুলেশন, যে আমরা এখানে শহরে যে সমস্ত লেবারগুলো দেখতে পাবো, শ্রমিক যাদেরকে দেখতে পাবো, সেই শ্রমিকরা হচ্ছে কিন্তু দলিত, বিশেষভাবে তোমরা দলিতদেরকেই দেখতে পাবে। যেখানে তোমরা চায়ের দোকান থেকে শুরু করে, তোমরা মিষ্টির দোকান থেকে শুরু করে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় তোমরা যাদেরকে দেখতে পাবে তাদের বেশিরভাগ সংখ্যাটাই কিন্তু দলিত পাবে। তুমি যারা তোমরা জানো যে দলিতদের বিশেষ করে সারনেমগুলো তাদের শুনলে বা নাম জিজ্ঞেস করলেই তোমরা দেখতে বুঝতে পারবে যে পার্টিকুলার একটা তাদের একটা সারনেম আছে। তো সেই সারনেমের মানুষরা দেখবে ওই দলিত হয় বিশেষভাবে, তো দেখবে এদের সংখ্যাটা বেশি। বা কলকাতার তুমি যদি প্রত্যেকটা পাড়ার যদি কর্নারে যদি যাওয়ার চেষ্টা করো, তো তুমি দেখবে 100 জনের 100 জন মানুষ, যারা ওই মানে 100 জনের 100 জন মানুষই তুমি পাবে দলিত। কারা এরা হচ্ছে যারা ওই ধোপা, কিংবা যারা হচ্ছে ওই সকালবেলা করে এসে দেখবে পরিবেশ বন্ধুর কাজ করছে, অর্থাৎ যারা হচ্ছে ওই সকালবেলা বাড়ি এসে নোংরা আবর্জনা নিয়ে গিয়ে সেটা ভাগাড়ে নিয়ে ফেলে দেয়। তো এই সমস্ত মানুষরা দেখবে সবই কিন্তু দলিত, এরা কিন্তু পিছিয়ে পড়া, এরা এরকম কাস্টের কারণে কিন্তু দীর্ঘদিন ধরে এরা কিন্তু শোষিত বঞ্চিত হয়ে আসছে। তো এই সমস্ত বিষয়গুলো আমরা দেখতে পাবো যে শহরে যাদেরকে তুমি দেখতে পাবে, বিশেষ সংখ্যায় যাদেরকে দেখতে পাবে, তারা এই সংখ্যার মানুষরা বেশি। তো তুমি এখন অটোওয়ালা বলো, রিক্সাওয়ালা বলো, যাদেরকেই বলবে তুমি, তাদের সংখ্যাটা কিন্তু এদেরই তুমি খুঁজে পাবে। তো এই সমস্ত বিষয়গুলো আমরা জানি যেটা ঠিক, এই কারণে এখানে ডি নাম্বারটা ঠিক হয়েছে। এরপর চলে আসো 10 নম্বর কোয়েশ্চেন্স। 10 নম্বর কোয়েশ্চেন্স কি বলছে, হোয়াট ইজ দ্য নেচার অফ পিজন মুভমেন্ট ইন ইন্ডিয়া? ভারতে কৃষি আন্দোলনের হচ্ছে প্রকৃতিটা কীরকম? ভারতে কৃষি আন্দোলনের প্রকৃতিটা হচ্ছে এটা অ্যান্টি গভর্নমেন্টাল এগ্রিকালচারাল পলিসি, ঠিক আছে, যে সরকার বিরোধী, সরকারের যে কৃষি নীতি আছে সেই নীতির বিরোধিতা সবসময় তারা করে। ভারতের কৃষক আন্দোলনের এটাই একটা কিন্তু কমন বিশেষত্ব আমরা দেখতে পাই, ফিচার্স আমরা কিন্তু দেখতে পাই। অ্যান্টি গভর্নমেন্টও হচ্ছে, অ্যান্টি পাবলিক পলিসিও হচ্ছে, অ্যান্টি এনজিও না, এনজিও কেন হতে যাবে? এনজিওগুলো তো বলা যেতে পারে যে পিজেন্ট মুভমেন্টগুলোকে সমর্থন করে। পিজেন্ট মুভমেন্ট যেগুলো আছে, কৃষক আন্দোলন যেগুলো হয়, সেই আন্দোলনগুলিতে এরা এসে সমর্থন করে, সাহায্য সহযোগিতা করে এবং এটাকে তারা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, একটা লক্ষ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করে। রিসেন্টলি 2020-21 যেটা আমরা দেখতে পেলাম যে দিল্লিতে বড় সব এনজিওসগুলো বিভিন্ন শহর কেন্দ্রিক, গ্রাম কেন্দ্রিক বলবো না, শহর কেন্দ্রিক, তো এনজিওগুলো তাদেরকে কৃষকদেরকে সাহায্য সহযোগিতা করেছে যাতে কৃষকরা দিল্লিতে তাদের যে দাবিটা, সেই দাবিটা যাতে পূরণ করাতে পারে, তারা দীর্ঘদিন ধরে সেখানে স্টে করতে পারে, তাদের বিভিন্ন খাদ্যের যাতে যোগানটা যাতে বজায় থাকে, তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের যাতে যোগানটা বজায় থাকে, সেই সমস্ত কাজগুলোই এনজিওগুলো কিন্তু করে গেছে। এগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাবো। এরপরে দেখো চলে আসে 11 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে, দ্য ফার্মার্স অর্গানাইজেশনস ভারতীয় কিষাণ ইউনিয়ন ওয়াজ এস্টাবলিশড বাই দ্য ফার্মার্স অর্গানাইজেশনস, ভারতীয় কিষাণ ইউনিয়ন, তাহলে BKU এটাকে বলা হয়, BKU ভারতীয় কিষাণ ইউনিয়ন, এস্টাবলিশড বাই, এটা হবে মহেন্দ্র সিং টিকায়েত। গতকাল তোমাদের জিজ্ঞেস করছিলাম কি বলছিলে মনে নেই আমার আর। মহেন্দ্র সিং টিকায়েত BKU তৈরি করেছে এবং এটা একটা লিডিং অর্গানাইজেশনস, একটা ফার্মার্স অর্গানাইজেশনস বলতে পারো এই মুহূর্তে দেশের। এবং তার ছেলে হচ্ছে এখানে আমরা দেখতে পাবো রাকেশ টিকায়েত, নিচের দিকে আছে, তার ছেলে হচ্ছে রাকেশ টিকায়েত। আমরা দেখতে পাবো যে এই অর্গানাইজেশনসটিকে এখনো লিড করছে। এটা 1980 ডিকেডসে বলা যেতে পারে, 1980 সালে এটা তৈরি হয়েছিল, ডিকেডস বলবো না, স্পেসিফিক ইয়ার বলে দিয়েছে। 1980 সালে অর্গানাইজেশনসটাকে প্রতিষ্ঠা করেছিলেন মহেন্দ্র সিং টিকায়েত এবং তিনি একজন বড় কৃষি লিডার। এবং আমরা দেখতে পাবো যে এই অর্গানাইজেশনসটি BKU প্রাইমারিলি তোমাদের গতকালও বলছিলাম যে উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং পাঞ্জাব এই 3টে রাজ্যে কিন্তু ভীষণ অ্যাক্টিভ এবং তাদের বিশেষ প্রভাব সেখানে কিন্তু রয়েছে। এবং আমরা দেখতে পাবো যে 1988 সালে ফার্মার্সের যে প্রোটেস্ট হয়েছিল মিরাটে, সেখানে কিন্তু এই অর্গানাইজেশনসটি একটা জাতীয়তাবাদী একটা বলতে পারো যে মর্যাদা বা তকমা কিন্তু পেয়েছিল, জাতীয়তাবাদী সংগঠনের মর্যাদা পেয়েছিল। অর্থাৎ মানুষ এনাকে গোটা দেশ জুড়ে মানুষ এই অর্গানাইজেশনসটিকে সমর্থন সহযোগিতা কিন্তু করেছিল, তাদের যে অবদান সেটিকে কিন্তু এই আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু বুঝে গেছিল। যাই হোক, ফাইনালি আমরা এই মুহূর্তে লেটেস্ট যে আন্দোলনটি হলো 2020-21 আমরা সেখানেও দেখতে পাচ্ছি কি যে এরা কি করছে না, একটা বড়
এই বললাম যে এক্ষুনি যে বড় একটা কিন্তু শক্তি হিসেবে উঠে এসেছে, আন্দোলনটা কিন্তু চালিয়ে গেছে, এটা কিন্তু হয়েছে। এবং এই মহেন্দ্র সিং টিকায়েতের ছেলে রাকেশ টিকায়েত কিন্তু এটাকে এগিয়ে নিয়ে যেতে বিশেষভাবে ভূমিকা পালন করেছে। এবং তার সাথে সাথে অন্যান্য ন্যাশনাল পলিটিক্যাল পার্টি, রিজিওনাল পলিটিক্যাল পার্টি, লোকাল পার্টি, নতুন নতুন আনরেকগনাইজ পার্টি, তারাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যেমন যোগেন্দ্র যাদবের নাম তোমরা বলতে পারো, যোগেন্দ্র যাদব, যিনি পলিটিক্যাল সায়েন্সের একজন প্রফেসরও ছিলেন, তিনি বোধহয় ভলেন্টারিলি বোধহয় রিটায়ার করেছেন। এবং আমরা দেখতে পাবো যে তিনি একজন বড় মাপের রাইটার ইন্ডিয়ান পলিটিক্সের, তিনি একজন বড় মাপের সেকোলজিস্ট। সেকোলজিস্ট মানে হচ্ছে যারা হচ্ছে ওই ভোটের সংখ্যা টংখ্যা নিয়ে একটু ক্যালকুলেশন করে, স্ট্যাটিস্টিক্স নিয়ে চর্চা করে, ভোটের স্ট্যাটিস্টিক্স নিয়ে চর্চা করে, তাদেরকে সেকোলজিস্ট বলা হয়। তো সেকোলজিস্ট একজন বিখ্যাত এবং বেশ কতগুলো তিনি বিষয় নিয়ে আলোচনা করেছেন, বইপত্র লিখেছেন, আর্টিকেল লিখতেই থাকেন সবসময়। বেশ একজন বলা যেতে পারে যে নাম করা ব্যক্তি, ইন্টেলেকচুয়াল একজন পার্সন ইন্ডিয়ান পলিটিক্সে, ইন্ডিয়ান পলিটিক্যাল সায়েন্সেও বলা যেতে পারে। ঠিক আছে, রিসেন্টলি বোধহয় তিনি জেএনইউ থেকে ঘুরে আসলেন, জাস্ট কিছুদিন আগে। যেতেই থাকেন জেএনইউতে, তারা রোজই এই ধরনের লোকেরা যায় জেএনইউতে, যাওয়া আসা করে। যাই হোক, 12 নম্বর কোয়েশ্চেনে চলে আসো। কি বলছে 12 নম্বর কোয়েশ্চেন? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট আ পিজেন্ট মুভমেন্ট? কোনটা পিজেন্ট মুভমেন্ট নয়? তো যেটা পিজেন্ট মুভমেন্ট নয় সেটা হচ্ছে চিপকো আন্দোলন। চিপকো আন্দোলন তোমরা জানো যে প্রথম কোনো 1973-তে সংগঠিত হওয়া, এটা হচ্ছে 1973-তে সংগঠিত হওয়া প্রথম হচ্ছে নারীবাদী আন্দোলন ভারতে, পরিবেশ কেন্দ্রিক নারীবাদী আন্দোলন, ইকো ফেমিনিস্ট মুভমেন্ট যেটাকে বলা হয়। প্রথম ইকো ফেমিনিস্ট মুভমেন্ট হচ্ছে কিন্তু চিপকো আন্দোলন, যে মহিলারা সেখানে গাছকে যেভাবে পাহাড়ে কেটে ফেলা হচ্ছিল, সেখান থেকে গাছ কেটে যেভাবে সেখানে ক্রিকেটের সরঞ্জাম তৈরি করার জন্য সেটাকে কাটা হচ্ছিল, তার বিরুদ্ধে তারা প্রতিবাদ করে এবং গাছকে তারা খুব ইউনিকলি সেখানে কিন্তু একেবারে তারা প্রতিবাদ মানে জড়িয়ে ধরে তারা কিন্তু বলা যেতে পারে প্রতিবাদ করে, একেবারে পিসফুল প্রোটেস্ট করে, যেটা কিন্তু গোটা বিশ্বের নজর কেড়েছিল। তো আমরা দেখতে পাবো গাছকে তারা জড়িয়ে ধরে সেখানে কিভাবে আলিঙ্গন করছিল, এবং সেটা কিন্তু তাদের পরিবেশের প্রতি ভালোবাসাকে সেখানে ডিনোটস করছিল, যেটা কিন্তু বিশেষ আলোড়ন ফেলেছিল সেই সময়। তো এটা আমরা জানি যে এটা শুধু নয়, বাকিগুলো তো তোমরা জানো, যে কিছুক্ষণ আগেই তোমাদের বললাম, এগুলো সম্পর্কে তোমরা জানো। এবং এখানে যারা লিডার্স ছিলেন এই চিপকো মুভমেন্টে, বারবার পরীক্ষায় জানতে চাই লিডার্সের নামগুলো, ম্যাচিংয়ে দেয়। তোমরা জানো যে উত্তরাখণ্ডে, এটা আমরা উত্তরাখণ্ডের কথা বলছি, এটা পাহাড়ি এলাকার কথা বলছি আমরা, পাহাড়ি এলাকাতে। তো এখানে চিপকো কথার অর্থ হচ্ছে এটা হাক করা, ইংরেজিতে এটাকে হাক বলা হয়, হিন্দিতে এখানে চিপকো বলা হচ্ছে। তো হচ্ছে হাক করা মানে জড়িয়ে ধরা, বাংলায় যেটাকে আমরা জড়িয়ে ধরা বলি, আলিঙ্গন করা বলি, সেটাকে বোঝানো হচ্ছে। এখানে আমরা দেখতে পাবো যে ভিলেজ অফ রেনিতে এটা হয়েছিল, চামোলি ডিস্ট্রিক্ট ছিল উত্তরাখণ্ডের, এখানে এটা হয়েছিল। ভিলেজার্স যারা ছিলেন তাদের মধ্যে লিডার্স যারা উঠে এসেছিলেন এই আন্দোলনটির, তাদের মধ্যে নাম হচ্ছে যেমন বিখ্যাত কয়েকজনের নাম, গৌরী দেবী, চণ্ডীপ্রসাদ ভাট এবং সুন্দরলাল বহুগুণা। এই তিনজনের নাম বিশেষভাবে কিন্তু প্রসিদ্ধ এই আন্দোলনটির সঙ্গে। এবং পিসফুল একটা প্রোটেস্ট তারা কিন্তু এটার সঙ্গে করেছিল, ইকো ফেমিনিস্ট একটা মুভমেন্টও কিন্তু এটা ছিল। এটা কিন্তু পরীক্ষায় একাধিকবার কিন্তু জিজ্ঞেস করেছে, এটা ভালো করে মাথায় রাখবে। 1973-তে এটা কিন্তু হয়েছে, এটাও ভালো করে মাথায় রাখবে। চলে আসো এরপর 13 নম্বর কোয়েশ্চেন চলে আসো। হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ নট নিউ সোশ্যাল মুভমেন্ট? তোমাদের আমি নিউ সোশ্যাল মুভমেন্ট এবং সোশ্যাল মুভমেন্ট সম্পর্কে আমি পড়াবো বলেছি, বাট আজকে যতটা বলবো এটাও বোধহয় খানিকটা এনাফ, কারণ কোয়েশ্চেন্সগুলো যেটা জিজ্ঞেস করে এই আজকের এই ক্লাসটা, এই জাস্ট 13 নম্বর কোয়েশ্চেন্সের এক্সপ্লেনেশনসটা শুনলে বোধহয় ওই পার্টটার পড়ার আর প্রয়োজন পড়বে না, কারণ বেসিক কোয়েশ্চেন্সগুলোই জিজ্ঞেস করে। এবং যদি স্পেসিফিক কিছু জিজ্ঞেস করে তাহলে তো আমরা সেগুলো পড়ে নিচ্ছি, যেমন আমরা এনভায়রনমেন্টাল মুভমেন্ট পড়বো হয়তো এরপর, আজ যেমন আমরা ফার্মার্স মুভমেন্ট পড়ছি, এর আগের দিন আমরা পড়লাম ট্রাইবাল মুভমেন্টস। তো এগুলো সবই হচ্ছে সোশ্যাল মুভমেন্টস, বাট এদের মধ্যে একটা ক্যাটাগরাইজেশনস করা যেতে পারে। একটা হচ্ছে সোশ্যাল মুভমেন্টস, যেটা পুরনো মুভমেন্ট, ট্র্যাডিশনাল মুভমেন্ট, আর একটা হচ্ছে নিউ সোশ্যাল মুভমেন্ট, যেটা এই 21st সেঞ্চুরিতে, বিশেষ করে 21st সেঞ্চুরি বলবো না, 1960s-এর 70s-এর পর থেকে যেটা কিন্তু এমার্জেন্সটা দেখতে পাবো। 1973-তে যেমন হচ্ছে পরিবেশ কেন্দ্রিক আন্দোলন হচ্ছে, তো 1973-তেও কিন্তু বলতে পারো তোমরা যে এই নিউ সোশ্যাল মুভমেন্টের কিন্তু শুরুয়াতটা হচ্ছে। তাহলে ক্লাসিফিকেশনসটা কি? ক্লাসিফিকেশনসটা হচ্ছে সোশ্যাল মুভমেন্টস, নিউ সোশ্যাল মুভমেন্টস। সোশ্যাল মুভমেন্টস কোনটাকে বলছে? সোশ্যাল মুভমেন্টস বলছে, এখানে দেখো, সোশ্যাল মুভমেন্টস বলছে যে এখানে যাদের ফোকাসটা হচ্ছে কি, যাদের ফোকাসটা হচ্ছে ট্র্যাডিশনাল সেন্টার, যাদের আছে একটা ট্র্যাডিশনাল সেন্টার ইস্যুস আছে। কি কি ইস্যুস? যারা হচ্ছে লেবার রাইটসের কথা বলে, ইকোনমিক ইনইকুয়ালিটিসের কথা বলে এবং পলিটিক্যাল রিফর্মের কথা বলে। তারা পলিটিক্যাল রিফর্মের কথা বলে, অর্থাৎ তিনটে ইস্যুকে ভালো করে মাথায় রাখো। যখনই তোমাদের সোশ্যাল মুভমেন্টের কথা বলবে তখন তিনটে ইস্যুর কথা বলবে, লেবার রাইটস বা লেবার কেন্দ্রিক ইস্যু বা ক্লাস কেন্দ্রিক ইস্যু, কাস্ট নয়, ক্লাস কেন্দ্রিক ইস্যু,
ইকোনমিক কেন্দ্রিক ইস্যু এবং পলিটিক্যাল রিফর্ম। তো এই লেবার মানে সেটা হচ্ছে ক্লাসের মধ্যে বিলং করছে, ইকোনমি, ফিনান্সিয়াল, পলিটিক্স, এই সমস্ত বিষয়গুলোর যদি কথা বলে তাহলে সেটা সোশ্যাল মুভমেন্টের মধ্যে আসবে। কি চাইতো এরা, এদের গোলটা কি ছিল, এদের লক্ষ্যটা এটাই ছিল যে সোসাইটির মধ্যে যে ইনইকুয়ালিটিসটা আছে, যে ক্লাস ডিভিশন যেটা আছে সেই ডিভিশনসটিকে কমিয়ে নিয়ে আসা, গ্যাপটাকে কমিয়ে নিয়ে আসা, এবং 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 হচ্ছে কিছু রাজনৈতিক সংস্কার করার মধ্য দিয়ে একটা ইকুয়াল সোসাইটি এস্টাবলিশ করা হচ্ছে এদের কিন্তু টার্গেট। অর্থাৎ এক প্রকার বলতে পারো যে সোসাইটির যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটিকে তারা রিফর্ম করার কথা বলে, ইকোনমিক এবং পলিটিক্যাল। তো এই সমস্ত বিষয়গুলো আমরা সেখানে দেখতে পাবো সোশ্যাল মুভমেন্টের একটা পার্ট। এক্সাম্পলস আমরা বলতে পারি, যেমন লেবার মুভমেন্টের কথা বললাম, লেবার মুভমেন্ট বিশেষ করে ক্লাস বেসড যে মুভমেন্ট, তো ক্লাস বেসড মুভমেন্টগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে এটা বেসিক্যালি আমরা দেখতে পাবো যে এই সোশ্যাল মুভমেন্টের মধ্যে পড়ে। এবং আরও একটা উদাহরণ হতে পারে সিভিল রাইটস মুভমেন্ট, মানুষের যে বিভিন্ন অধিকারগুলো, সেই অধিকার কেন্দ্রিক আন্দোলনগুলো, বিশেষ করে যে ফিনান্সিয়াল, সেই সমস্ত অধিকার কেন্দ্রিক আন্দোলনগুলোকে আমরা এখানে বলতে পারি কি যে সোশ্যাল মুভমেন্টের একটা পার্ট। কিন্তু নিউ সোশ্যাল মুভমেন্টে আমরা কাকে বলছি? নিউ সোশ্যাল মুভমেন্ট বলছি যে যারা ওই ক্লাস থেকে বেরিয়ে এসে যারা কাস্টের মতো ইস্যুসগুলো, বা বলতে পারো আরও সহজভাবে সাধারণ একটা কথা যেটা বলতে পারো, জেনারেল একটা ওয়ার্ড ব্যবহার করা যেতে পারে, যেটা হচ্ছে আইডেন্টিটি পলিটিক্স, বা আইডেন্টিটির কথা বলে, আইডেন্টিটি পরিচয়ের কথা বলে। এখানে আছে কোথাও শব্দগুলো লেখা, ঠিক আছে? যেমন এখানে আছে, দেখো যে এমার্জেন্স ইন দ্য 20th সেঞ্চুরি, কত সালে এটা তৈরি হলো, কোন দশকে বা কোন সেঞ্চুরিতে? 20th সেঞ্চুরিতে এটা তৈরি হয়েছে, অর্থাৎ 1900 থেকে 20 দশকের মধ্যে এটা জন্ম লাভ করেছে। এবং আমরা দেখতে পাবো এরা যে ইস্যুসগুলো নিয়ে কথা বলে সেটা হচ্ছে আইডেন্টিটি মানে ধর্মকেন্দ্রিক আইডেন্টিটি হতে পারে, ঠিক আছে? ধর্মকেন্দ্রিক আইডেন্টিটি হতে পারে, তোমার ভাষা কেন্দ্রিক আইডেন্টিটি হতে পারে, তোমার জেন্ডার কেন্দ্রিক আইডেন্টিটি হতে পারে, তোমার রেস কেন্দ্রিক আইডেন্টিটি হতে পারে, ঠিক আছে? তোমার এনভায়রনমেন্টাল ইস্যু হতে পারে। তো এই সমস্ত বিষয়গুলো, অর্থাৎ আইডেন্টিটি, কালচার এবং এনভায়রনমেন্ট, এই তিনটে বিশেষ করে বিষয়কে যারা লিড করে বা ইস্যু করে যারা আন্দোলন করে, বা যে আন্দোলনটি হয় সেটাকে আমরা কি বলছি? নিউ সোশ্যাল মুভমেন্টস বলছি। তাহলে আজ আমরা ভারতবর্ষে বা গোটা বিশ্বজুড়ে যে আন্দোলনগুলো দেখতে পাচ্ছি, বিশেষ করে এখানে আমরা যেমন LGBTQ মুভমেন্টস দেখতে পাচ্ছি, আমরা লেসবিয়ান গেদের কথা বলা হচ্ছে এখানে, দেখো লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ঠিক আছে, ট্রান্সজেন্ডার, হ্যাঁ, এই সমস্ত মানুষদের কথা বলা হচ্ছে। তো এরা নিজেদের পরিচয়ের কারণে দীর্ঘদিন ধরে কিন্তু এরা সাপ্রেসড হয়েছে। তো এই পরিচয়ের এবার তারা স্বীকৃতি চাইছে। যখন পরিচয় কেন্দ্রিক যখন আন্দোলন হয় এই ধরনের, তখন আমরা সেটাকে নিউ সোশ্যাল মুভমেন্টসের মধ্যে ক্যালকুলেট করি। এবং আমরা দেখতে পাবো যে পরিবেশ কেন্দ্রিক যে আন্দোলনগুলো হচ্ছে সেটাও কিন্তু নিউ সোশ্যাল মুভমেন্টের মধ্যে পড়ে। তো এগুলো কিন্তু ওই মডার্নিজমের মধ্যে দিয়ে এগুলো কিন্তু মূল্য পেত না, পোস্ট মডার্নিজমের মধ্য দিয়ে এগুলোকে মূল্য দেওয়ার একটা, সবগুলোই বলবো না, ডিফারেন্স অবশ্যই কিছু আছে, বাট মোটামুটি ধরে নাও যে এগুলো কিন্তু পোস্ট মডার্ন কতগুলো বিষয়, এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু গুরুত্ব দেওয়ার একটা প্রবণতা শুরু হয়েছে। এবং মার্কসিজম কিন্তু এই সমস্ত বিষয়গুলোকে আগে গুরুত্ব দিত না। তারা ওই সোশ্যাল মুভমেন্টে সেখানে ক্লাস নিয়েই চিন্তিত ছিল, তারা ইকোনমিক ইনইকুয়ালিটি নিয়েই তারা অত্যধিক বেশি চিন্তিত ছিল, তারা পলিটিক্যাল রিফর্মসেরই কথা বলতো বা র্যাডিক্যাল চেঞ্জের কথা বলতো, ওগুলো নিয়েই তারা চিন্তিত ছিল। কিন্তু নিউ সোশ্যাল মুভমেন্ট যখন থেকে শুরু হচ্ছে তখন থেকে আমরা দেখতে পাবো পোস্ট মডার্নিজমের একটা এরাও কিন্তু শুরু হচ্ছে, পোস্ট মার্কসিজমের এরাও কিন্তু, দুটো একসাথে বলা যেতে পারে, বিশেষ করে পোস্ট মার্কসিজম এরাও কিন্তু শুরু হচ্ছে। অর্থাৎ চাঁতাল মুফে এবং আর্নেস্টো লাকলাউ যারা ওই পোস্ট মডার্নিজমের শুরুয়াতটা করে দিয়ে, পোস্ট মার্কসিজমের শুরুয়াতটা যারা করে দিয়েছেন, চাঁতাল মুফে এবং আর্নেস্টো লাকলাউ, তো তাদেরকে আমরা দেখতে পাবো কি এই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করে মার্কসিজমকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন, পোস্ট মার্কসিজমের রাস্তাটা তারা কিন্তু অবলম্বন বা ওপেন করে দিয়েছেন। তো এটা একটা বেসিক পার্থক্য আমরা দেখতে পাবো। সোশ্যাল মুভমেন্ট বলতে সেই মুভমেন্টগুলোকে বোঝাবে যেগুলো পলিটিক্যাল রিফর্মের কথা বলে, যেগুলো লেবার রাইটসের কথা বলে, যেগুলো ইকোনমিক ইকুয়ালিটিজের কথা বলে এবং ইন জেনারেল ক্লাসের কথা বলে। কিন্তু নিউ সোশ্যাল মুভমেন্টস বলতে আমরা সেগুলোকে বুঝি যেগুলো ক্লাসের বিপরীতে কাস্টের কথা বলে, যেগুলো এনভায়রনমেন্টের কথা বলে, আইডেন্টিটির কথা বলে। এই সমস্ত বিষয়গুলো যেগুলো কলোনিজগুলোর, যারা একটা সময় কলোনিজ ছিল তাদের এইগুলো ধরনের বিশেষত্ব আছে, এবং সবার যে এটা আছে তা নয়। বিশেষ করে উন্নত দেশগুলিতে LGBTQ এই মুভমেন্টসগুলো বেশি দেখতে পাবে তুমি, এই সমস্ত দেশগুলিতে কম। তো যাই হোক, মোটামুটিভাবে ইররেসপেক্টিভ অফ এনি পার্টিকুলার রিজিয়ন আমরা বলতে পারি
যে এই সমস্ত নতুন নতুন দাবিগুলো যেগুলো উঠে আসছে সমাজের মধ্যে থেকে, এই দাবিগুলোকে কেন্দ্র করে যে আন্দোলনগুলো হচ্ছে সেগুলোকে বলা যেতে পারে নয়া সামাজিক আন্দোলন, নয়া সামাজিক আন্দোলনের দাবি। তো এখানে আমরা দেখতে পাবো যে আজকে যেমন যাদেরকে থার্ড জেন্ডার বলা হয়, যাদেরকে আমরা সহজ কথায় হিজড়াও বলে থাকি, অনেকে এখন তো হিজড়া শব্দটিকে গালি শব্দে ব্যবহার করে থাকে, কিন্তু এটা কিন্তু একটা মানুষের একটা কিন্তু গোষ্ঠীর পরিচয় বলা যেতে পারে, কিন্তু নেগেটিভ অর্থে ব্যবহার হয় দেখে আজকে এই শব্দটিকে মানে ব্যবহারটা কমানোর কথা বলা হচ্ছে, এবং এটাকে অন্য কোনো নামে এটাকে ডাকার চেষ্টা করা হচ্ছে। যাই হোক, এটার মধ্যে থেকে যদি ওই খারাপ শব্দটিকে বাদ দাও বা খারাপ তোমার যদি অসৎ উদ্দেশ্যটাকে যদি বাদ দাও, তাহলে তুমি দেখতে পাবে যে এটা কিন্তু কতগুলো মানুষের অধিকারের কথা বলছে তারা। ঠিক আছে, যেমন যারা লেসবিয়ান আছে, তারা লেসবিয়ান তার কারণ তারা তাদের একজন মেয়ে আর একজন মেয়ের সঙ্গে যখন সমকামে লিপ্ত হয় সেটাকে লেসবিয়ান বলা হয়। অনেকে তোমরা হয়তো জানবে না এগুলো। তো লেসবিয়ান তাদেরকে বলা হয়। গে তাদেরকে বলা হয় যারা একজন পুরুষ যদি অন্য কোনো পুরুষের সঙ্গে যদি সমকামে যদি লিপ্ত হয় তাহলে সেটাকে গে বলা হয়। এখানে বাইসেক্সুয়াল যেটা হচ্ছে যে সে দুটো জেন্ডারের প্রতি অ্যাট্রাকশনস হতে পারে, সেটা মেয়েও হতে পারে ছেলেও হতে পারে। অর্থাৎ একজন ছেলে, সে ছেলের প্রতিও অ্যাট্রাকশনস থাকবে, তার মেয়ের প্রতিও থাকবে, বাইসেক্সুয়াল বলা হচ্ছে। এবং ট্রান্সজেন্ডার মানে হচ্ছে যাদেরকে আমরা হিজড়া বলছি। ঠিক আছে, এটা কোনো গালি নয়, গালি অর্থে নেবে না, এটা কোনো অ্যাবিউসিভ ওয়ার্ড অর্থে নেবে না, এটা কিন্তু জাস্ট একটা গোষ্ঠীকে ডিনোট করছে। যদিও সমাজ এখন এই শব্দটিকে গালি অর্থেই নেয়, কিন্তু নেওয়াটা উচিত নয়। তো এবং কিউআর বলে আর একটা এখানে একটা গোষ্ঠী আছে, তাদেরও কথা বলা হচ্ছে। এই সমস্ত মানুষগুলো তো এদের নিজেদের পরিচয় ভিত্তিক, এরা পরিচয়কে আদায় করার লক্ষ্যে পরিচয়ের একটা স্বীকৃতি চাইছে তারা, যে আমি এটাই, আমি কি করব তাতে আমার কিছু করার নেই, কিন্তু আমি আমার মতো করে যেন বাঁচতে পারি, আমি আমার মতো করে যেন সমাজের সমস্ত সুযোগ সুবিধাগুলো পেতে পারি। শুধুমাত্র এই ধরনের আমার মধ্যে ফিচার্স আছে বলে সমাজ যেভাবে ঐতিহাসিকভাবে আমাকে পিছিয়ে রেখেছে, সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছে, সামাজিকভাবে বয়কট করেছে, রাজনৈতিকভাবে আমি বয়কটেড হয়ে আসছি, এগুলো যেন না হয়। তো এই তাদের নিজেদের মানসিক বা মানবিক অধিকারের লক্ষ্যে তারা যে আন্দোলনগুলো করছে, সেই আন্দোলনগুলিকে এখানে বলা যেতে পারে নয়া সামাজিক আন্দোলন। এগুলো তোমরা এখানে কিন্তু দেখতে পাবে। তো এটাই হচ্ছে বেসিক পার্থক্য। এই সমস্ত আন্দোলনগুলিকেই এখনকার দিনে বলা যেতে পারে কি পোস্ট মার্কসিজম, উত্তর মার্ক্সবাদ তারা কিন্তু সমর্থন করে, তারা কিন্তু মার্ক্সবাদকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলে। ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো তোমরা পাবে। 14 নম্বরে চলে আসো। 14 নম্বর কি বলছে? অ্যাকর্ডিং টু ই উলফ, প্রিজন মুভমেন্ট হ্যাভ জেনারেলি বিন লেড বাই। তো তার কথা হচ্ছে, এই উলফের কথা হচ্ছে যে পিজেন্ট মুভমেন্টগুলোকে বারে বারে মিডল পিজেন্টস যারা আছে, অর্থাৎ মধ্যবিত্ত যারা হচ্ছে কৃষক আছে, মধ্যবিত্ত কৃষক, সেই মধ্যবিত্ত কৃষকরা এগিয়ে নিয়ে যায় বেসিক্যালি। তার বক্তব্য হচ্ছে যে মধ্যবিত্ত কৃষকরা এই আন্দোলনগুলিকে এগিয়ে নিয়ে যায়। ঠিক আছে, এবং অনেকে এই কথাটাও বলেছে, যেমন তোমরা দেখবে যে ভারতবর্ষে যখন কৃষি আন্দোলন শুরু হলো 2020-21, তখন তোমরা এটা দেখতে পাবে যে যারা আন্দোলন করছিল, তারা ধর্নায় বসেছিল বা যারা বিভিন্ন রকমভাবে সাহায্য সহযোগিতা করছিল, তারা কিন্তু এই মধ্যবিত্ত কিন্তু কৃষক সমাজ। তো এদের একটা বড় আর্নিং আছে। ঠিক আছে, তো যাই হোক, এখানে এরাই বলার চেষ্টা করছে যে কৃষক আন্দোলন যেগুলো হয়, সেই আন্দোলনগুলো বেসিক্যালি মধ্যবিত্ত যে কৃষক আছে তাদেরই কিন্তু আন্দোলন। তো এদের দ্বারাই আন্দোলনগুলো সংগঠিত হয়। কারণ খুব গরিব যদি কৃষক হয়, সে দিন আনা দিন খাওয়া কৃষক যদি হয়, তাহলে সে তার ক্ষমতা নেই যে 1.5 বছর যাবৎ সে ওখানে বসে থাকবে আর তারপরেও তার হাঁড়িটা চড়বে বা বাড়িতে একই রকমভাবে সেখানে কিন্তু চড়বে। এটা হয় না, এটা হতে পারে না, এবং এটা কোনো সমাজেই হয় না, কোনো গোষ্ঠীর মধ্যেই হয় না, কোনো শ্রেণীর মধ্যেই হয় না, কোনো ক্লাসের মধ্যেই হয় না। তো যাই হোক, সেখানে মধ্যবিত্তরাই, নয়া ধরনের যে মধ্যবিত্তরা এমার্জ করে, সেই নয়া মধ্যবিত্তরাই এখানে দেখা যাবে যে বড় বড় আন্দোলনগুলিকে লিড করে থাকে। তো এখানে এই যে নতুন যে এই যে কৃষক আন্দোলন দেখলে, তো সেই কৃষক আন্দোলন তোমরা দেখবে যে মধ্যবিত্ত কৃষক সম্প্রদায়গুলোই কিন্তু এটাকে এগিয়ে নিয়ে গেছে। অর্থাৎ বেশি দূরে যেতে হবে না, যিনি রাকেশ টিকায়েতের কথা বলা হচ্ছে, মহেন্দ্র সিং টিকায়েতের কথা বলা হচ্ছে, ওনার ব্যাংক ব্যালেন্সটা দেখলেই তুমি বুঝে যাবে যে কয়েক কোটি টাকার মালিক, তো অথচ তিনি কৃষক, তার পরিচয় হচ্ছে কৃষক। তো এই ধরনের কৃষকরা কিন্তু কি করছে, সংগঠনগুলিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, কৃষকদের দাবি দাওয়াগুলিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো আমরা দেখতে পাবো। অর্থাৎ প্রত্যেকটা জায়গাতে একটা এলিট আছে, এটা তুমি ইগনোর করতে পারবে না, এটা তুমি কোনো রকমভাবেই ইগনোর করতে পারবে না। তো এই কথাটি এখানে কিন্তু বলার চেষ্টা করেছেন তিনি। এখানে আমরা দেখতে পাবো তার কতগুলো একটু বইগুলোর নাম দেখে নাও। এনার নাম হচ্ছে এরিক আর উলফ। তিনি বিখ্যাত একজন, আমরা বলতে পারি যে অ্যানথ্রোপোলজিস্ট ছিলেন, নৃতাত্ত্বিক যাকে বাংলায় বলা হয়, নৃতাত্ত্বিক ছিলেন। কালচারাল অ্যানথ্রোপোলজি নিয়ে তিনি কাজ করেছেন, এবং তার বিখ্যাত কতগুলো বই আছে। এই বইগুলোর নামগুলো ভালো করে দেখে নাও, পরীক্ষায় এরপর জিজ্ঞেস করতে পারে, কারণ জানোই যে তোমরা বইয়ের নাম তো জিজ্ঞেস করবেই এবং করছে। তো এনারও আগামী দিনে হয়তো জিজ্ঞেস করতে পারে। পিজেন্ট সোসাইটিস অ্যান্ড আগ্রারিয়ান চেঞ্জ 1966-এ
পিজেন্ট সোসাইটিস অ্যান্ড আগ্রারিয়ান চেঞ্জ 1966-এ আমরা দেখতে পাচ্ছি কি যে এই বইটি তিনি লিখেছেন, যেখানে তিনি কৃষি সমাজ এবং কৃষক সমাজ এবং কৃষক সমাজ এবং কৃষিকাজের মধ্যে যে পরিবর্তনগুলো সংঘটিত হচ্ছে সে সমস্ত বিষয়গুলো নিয়ে তিনি তার আলোচনা করেছেন। দ্বিতীয় বইটি হচ্ছে ইউরোপিয়ান অ্যান্ড পিপল উইথাউট হিস্ট্রি, ইউরোপ অ্যান্ড দ্য পিপল উইথাউট হিস্ট্রি, 1982-তে পাবলিশ হয়েছে। ডিটেলসগুলো দেখে নিও, গভীরে যাচ্ছি না আমি। এবং 3 নাম্বারটা হচ্ছে এখানে বলছে ফোকাস অন পাওয়ার অ্যান্ড ইকোনমি। বিখ্যাত তার এই 3টে বই, ভালো করে দেখে নিও, পরীক্ষায় কিন্তু আসতে পারে। এরপরে চলে আসো 15 নম্বর কোয়েশ্চেন্স। হু ক্যারেক্টারাইজড পিজেন্ট অ্যাজ স্যাক অফ পটাটো অ্যান্ড এপিটোম অফ ব্যাকওয়ার্ডনেস। তো এটা আমরা দেখতে পাবো কার্ল মার্কস বেসিক্যালি কৃষকদেরকে এইভাবে নিন্দা করেছিলেন বলা যেতে পারে। কৃষকদেরকে তিনি ইগনোর করেছিলেন এই কথাগুলো বলে, যে কৃষকদেরকে বলেছিলেন স্যাক অফ পটাটো অ্যান্ড এপিটোম অফ ব্যাকওয়ার্ডনেসের কেন্দ্রভূমি বলেছিলেন বলা যেতে পারে এক প্রকার। অর্থাৎ তিনি বলেছিলেন যে কৃষকরা এতটাই পিছিয়ে আছে যে সামাজিক পরিবর্তন নিয়ে আসার জন্য তারা যোগ্য নয়। কৃষকরা এতটাই পিছিয়ে আছে ট্র্যাডিশনালি যে তারা পরিবর্তন নিয়ে আসার জন্য যোগ্য নয়। এই পরিবর্তনটা একমাত্র কে নিয়ে আসতে পারে? পরিবর্তনটা একমাত্র এদের বক্তব্য হচ্ছে, এনার বক্তব্যটা হচ্ছে যে লেবার ক্লাস যে নতুন করে জেনারেট হয়েছে, অর্থাৎ কৃষকরাই যে আজকে লেবারে পরিণত হয়েছে, তারা বেতনভুক্ত লেবারে পরিণত হয়েছে, সেই লেবার ক্লাসই একমাত্র কি করতে পারে নতুন, অর্থাৎ মডার্ন ভার্সন আর কি বলতে পারো, যে নতুন যে আপগ্রেডেশনস হয়েছে সোসাইটিতে, তো সেখানে নতুন যে ক্লাসটা তো উঠে এসেছে যেটা হচ্ছে সাপ্রেসড ক্লাস, সেটা হচ্ছে লেবার ক্লাস। সেই লেবার ক্লাসই একমাত্র কি পারে চেঞ্জ করতে পারে, সোশ্যাল চেঞ্জ নিয়ে আসতে পারে। এটা কিন্তু কৃষকদের দিয়ে হবে না, কারণ কৃষকরা সব থেকে বেশি পিছিয়ে আছে। এই কথাটি তিনি বেসিক্যালি বোঝাতে চেয়েছিলেন এটার মধ্যে দিয়ে। 16 নম্বরে চলে আসো। 16 নম্বর বলছে কি, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ পিজেন্ট মুভমেন্ট। কোনটা পিজেন্ট মুভমেন্ট নয়? তো পিজেন্ট মুভমেন্ট যেটা নয় সেটা হচ্ছে চিপকো মুভমেন্ট। কিছুক্ষণ আগেই বললাম, রিপিট কোয়েশ্চেন্স, কিন্তু নতুন কতগুলো নাম এখানে আছে দেখো। শ্বেতকারী সংগঠন, ভারতীয় কিষাণ ইউনিয়ন যেটাকে BKU বললাম, আর হচ্ছে রাইতু সংঘ। এই 3টে নতুন নাম আমরা পাচ্ছি, 2টো নতুন নাম পাচ্ছি, দেখে নাও। রাইতু সংঘ 1956-এ এটা এস্টাবলিশড হয়েছিল, ফার্মার্স একটা অর্গানাইজেশন ছিল। অন্ধ্রপ্রদেশে এটা তৈরি হয়েছিল, যিনি ফাউন্ডার ছিলেন এর তিনি হচ্ছেন পি সুব্বারাও এটাকে তৈরি করেছিলেন। এবং মোটামুটিভাবে অভিযোগগুলো তাদের একই ছিল, তাদের ডিমান্ডগুলো একই ছিল। ক্রপসের প্রাইস যেভাবে কমে যাচ্ছে সেটাকে বাড়াতে হবে, এগ্রিকালচারাল সাবসিডিসগুলোকে বাড়াতে হবে, ল্যান্ড রাইটসগুলো তাদেরকে কৃষকদেরকে দিতে হবে, এই আর কি, অর্থাৎ কৃষকদেরকে পাট্টা দিতে হবে। এই সমস্ত দাবি দাওয়াগুলো তারা কিন্তু তুলছিল। ফোকাসটা ওটাই ছিল, এগুলোই ছিল, এগুলো ভালো করে দেখে নিও। এগুলোই তারা নেগোসিয়েশন, তারা অর্গানাইজিং প্রোটেস্ট, এই সমস্ত গভর্নমেন্টকে প্রেশারাইজ করা, এই সমস্ত কাজগুলোই তারা করবে, এগুলো ভালো করে দেখে নিও। এরপরে দেখো চিপকো মুভমেন্ট সম্পর্কে তো তোমাদের বললামই। সৎকারী সংগঠন দেখো, শ্বেতকারী সংগঠন দেখো, এখানে ফাউন্ডার হচ্ছে কত সালে ফাউন্ড হয়েছিল? এটা ফাউন্ড হয়েছিল 1979-এ। যিনি ফাউন্ড করেছিলেন তিনি হচ্ছে শরৎ যোশী। এই নামটা তোমরা একাধিকবার পরীক্ষায় পেয়েছো, নাম হচ্ছে শরৎ যোশী, ঠিক আছে। একটা ফার্মার্স অর্গানাইজেশন তৈরি করেছিলেন, মহারাষ্ট্রে এটা তৈরি হয়েছিল। এরও ফোকাসটা মোটামুটিভাবে ওই রকমই ছিল, অ্যাক্টিভিটিসগুলো এটাই ছিল। অ্যাডভোকেট তারা ছিল, কৃষিভিত্তিক সমাজের অ্যাডভোকেট ছিল, এবং কৃষকদের উন্নতির কথা তিনি বলেছেন সেই সময়, এগুলো আমরা দেখতে পাবো। তো এগুলো আমরা দেখতে পাচ্ছি যে বিখ্যাত কতগুলো সংগঠন, বিখ্যাত কতগুলো নাম, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। আর BKU তো আমরা যেটা তো তোমাদের বললাম যে মহেন্দ্র সিং টিকায়েত এবং তার ছেলে এই যে হচ্ছে রাকেশ টিকায়েত, এখানে আছে নামটা রাকেশ টিকায়েত। আমরা রিসেন্টলি দেখতে পাবো যে 20 সালে যে ফার্মার প্রোটেস্ট হলো সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করেছেন। এছাড়াও তোমরা দেখতে পাবে, এটাও একাধিক ঘুরিয়ে বোধহয় একবার পরীক্ষায় প্রশ্নটা এসেছিল, কোয়েশ্চেন্সটা খুঁজে পেলাম না। চৌধুরী চরণ সিংয়ের নাম এসেছিল। তিনি কিন্তু একজন ফার্মার লিডার ছিলেন, ফার্মার মুভমেন্ট থেকে ওঠা তিনিও একজন লিডার ছিলেন। তিনি জানো তোমরা যে চৌধুরী চরণ সিং আমাদের প্রধানমন্ত্রীও হয়েছিলেন, চরণ সিং। তো মোরারজি দেশাইয়ের পরে যিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি চরণ সিং। ইনি সম্ভবত, আমি যদি ভুল না হই, তাহলে হচ্ছে ইনি হরিয়ানা থেকে বিলং করেন এবং একটা পলিটিক্যাল পার্টিও ফর্ম করেছিলেন, যে পলিটিক্যাল পার্টিটা এখনও বিলং করে, ঠিক আছে। তো এগুলো হরিয়ানাতে একটা ছোট্ট এর একটা প্রভাব আছে, অল্প বিস্তর, এটা আমরা কিন্তু দেখতে পাবো। তো এটা ভালো করে দেখে নাও, বলো কি বলছো। পরীক্ষাতে না এরকম একটা প্রশ্ন এসেছিল, মানে দেখেছি বা প্রিভিয়াস ইয়ারে দেখেছি যে কোন প্রধানমন্ত্রী যিনি পার্লামেন্ট একবারও ফেস করার মানে সুযোগ পাননি, তো ইনিটা মনে হয় চৌধুরী চরণ সিং। হ্যাঁ, ওই যে গল্পটা তোমাদের একাধিকবার বলেছি যে ইন্দিরা গান্ধী, এই চরণ সিং সেই সময় ছিল হচ্ছে মোরারজি দেশাইয়ের প্রধানমন্ত্রীর সময়কালে আমরা দেখেছি চরণ সিং ছিল হোম মিনিস্টার ছিল,
এবং তিনি হচ্ছেন হোম মিনিস্টার ছিলেন, প্লাস বোধহয় তিনি একটা লিডিং পজিশনে ছিলেন, উপপ্রধানমন্ত্রীর পোস্টেও ছিলেন। তো তিনি উঠে পড়ে লেগেছিলেন বেসিক্যালি হচ্ছে যে এদের তো সবাইকে জেল খাটানো হয়েছিল, তো তিনি উঠে পড়ে লেগেছিলেন হচ্ছে ইন্দিরা গান্ধীর ছেলে সঞ্জয় গান্ধীকে, এবং ইন্দিরা গান্ধীকে জেলে ঢোকানোর চেষ্টায় ছিলেন। তো সুপ্রিম কোর্টে সেই সময় কেস টেস চলছিল। যাই হোক, সুপ্রিম কোর্টে যখন ইন্দিরা গান্ধী দেখেন যে একটা সাময়িক স্বস্তি তিনি পান, যে সেখানে সুপ্রিম কোর্ট তাকে সেখানে পানিশমেন্ট দেয়নি বা ডিলে হয়েছে, এই ধরনের একটা এন্টারিম এসেছে। তো এন্টারিম যখন এসেছে তখন এক সাময়িক স্বস্তি পান, তখনই ইন্দিরা গান্ধী উঠে পড়ে লাগেন যে যে কোয়ালিশনস গভর্নমেন্ট যেটা তৈরি হয়েছিল মোরারজি দেশাইয়ের নেতৃত্বে, যদিও কোয়ালিশনস বলা যাবে না, সেই সময় আমরা কিছুদিন আগে পার্টি পলিটিক্স করতে গিয়ে পেলাম যে 5টা রাজনৈতিক দল তারা মার্চ করে তারপর সেখানে জনতা পার্টি তৈরি করেছিল, পড়লাম আমরা এখানে। সেখানে আবার কংগ্রেস ওটাও ছিল, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ও ফর অর্গানাইজেশন, যেটা পুরনো সংগঠন, তারাও ছিল। তো এরা মার্চ করে গেছিল আমরা জানি, এবং জনসংঘ বলে যে অর্গানাইজেশনটা ছিল, যেটা যেটা আমরা জানি যে ওই শ্যামাপ্রসাদ মুখার্জি প্রতিষ্ঠা করেছিলেন, সেটাও ছিল, মার্চ করে এগুলো তৈরি হয়েছিল 5টা রাজনৈতিক দল। তো যাই হোক, জনতা পার্টি যখন সরকার পরিচালনা করছে, মোরারজি দেশাই যখন পাওয়ারে আছে, তখন আমরা দেখতে পেয়েছি ইনি হচ্ছেন সেই সময় উপপ্রধানমন্ত্রী এবং হচ্ছে হোম মিনিস্টার ছিলেন। তো এদের চেষ্টাটা এটাই ছিল যে ইনি কি করবেন না, এনার চেষ্টাটা এটা ছিল যে ইন্দিরা গান্ধীকে এবং তার ছেলেকে জেলে ঢোকাবেন, যেহেতু তাদের উপর এক প্রকার অত্যাচার হয়েছে বিরোধী থাকার ফলে। তো এদের চেষ্টা এটা ছিল, কিন্তু তাদের নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল, অন্তর্দ্বন্দ্ব ছিল। মোরারজি দেশাইয়ের সঙ্গে চরণ সিংয়ের একটা অন্তর্দ্বন্দ্ব ছিল লিডারশিপকে কেন্দ্র করে। তো একটা সমস্যা সেখানে ছিল, চরণ সিং নিজের থেকে সমস্ত ডিসিশনসগুলো নিচ্ছিলেন মোরারজি দেশাইকে না জানিয়ে, সেটা মোরারজি দেশাইয়ের পছন্দ ছিল না অনেক সময়। তো এগুলো তাদের নিজেদের যে ইন্টারনাল ক্ল্যাশ, এটাকে কাজে লাগিয়ে আমরা দেখতে পাবো যে একটা দাবার গুটি বলতে পারো খেলে দেয়, সেটা হচ্ছে কি ছুড়ে দেয় সঞ্জয় গান্ধী নিজেই, যে সঞ্জয় গান্ধী যাকে কিনা জেলে ঢোকানোর চেষ্টায় আছে চরণ সিং, সেই সঞ্জয় গান্ধী গিয়ে বলে, লোক পাঠিয়ে বলে যে তিনি যদি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন তাহলে কংগ্রেস তাকে সেই স্বপ্ন পূরণ করতে সাহায্য সহযোগিতা করবে। তো কারণ মোরারজি দেশাই প্রধানমন্ত্রী থাকুক, এটা কংগ্রেস চায় না। তো এই টোপটা তাকে যখন দিল চরণ সিং, তখন সেখানে কিন্তু সেই টোপটাকে লুফে নিল। লুফে নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেয়েছি যে তিনি প্রধানমন্ত্রী হয়ে গেলেন, মানে সরকার পড়ে গেল। সরকার পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কংগ্রেসের পেছন থেকে সাপোর্ট পেয়ে চরণ সিং সেখানে প্রধানমন্ত্রী হয়ে গেলেন। কিন্তু প্রধানমন্ত্রীকে তো 6 মাসের মধ্যে তাকে টাইম পিরিয়ড তো থাকে, 6 মাসের মধ্যে তো তাকে তার ওই অনাস্থা প্রস্তাব যেটা ইন্ট্রোডিউস হয় সেটা তো পাস করতে হবে। অর্থাৎ যেটাকে অনাস্থাকে কি বলে এখানে, এটাকে হ্যাঁ কনফিডেন্স মোশনে তো জয়লাভ করতে হবে। তো কনফিডেন্স তার আছে এটা প্রমাণ করতে হবে। কনফিডেন্স পার্লামেন্ট বলবো না, লোকসভার ফ্লোরে তাকে তো প্রমাণ করতে হবে যে তার কনফিডেন্স আছে। কনফিডেন্সটা কিভাবে প্রমাণ হবে, যে তার কাছে মেজরিটি সংখ্যক এখানে এমপি আছে কিনা। যদি মেজরিটি সংখ্যক এমপি থাকে তাহলে প্রমাণ হবে যে তার কনফিডেন্স আছে, মানুষের প্রতি তার আস্থা আছে, এমপিদের তার প্রতি আস্থা আছে, তো তার সরকারটা টিকে যাবে। নইলে সরকার থেকে তাকে রিজাইন করতে হবে, প্রধানমন্ত্রী তাকে ছেড়ে দিতে হবে, সরকারটা ভেঙে পড়ে যাবে। তো তার সময় ছিল 6 মাস। তো যখন সে প্রমাণ করার জন্য রেডি হচ্ছে প্রায় এক প্রকার বলতে পারো, সময় তার চলে এসেছে, তখন দেখা যাবে কি যে কংগ্রেস কি করে না, তাকে তার উপর থেকে সমর্থনটা তুলে নেয়, যে বলে যে আমি সমর্থন করব না, আমি পার্লামেন্টে তোমাকে, লোকসভাতে আমি গিয়ে তোমাকে সমর্থন করব না। তুমি বোঝো এবার তুমি কি করে প্রমাণ করবে, মেজরিটি তোমার আছে। তো যেহেতু সে প্রমাণ করতে পারেনি, পার্লামেন্টে ঢোকারই সুযোগ পেল না, তাই সে এখানে রিজাইন করতে বাধ্য হয়, মানে প্রমাণই করতে পারবে না যেহেতু রিজাইন করতে বাধ্য হয়। তো এইরকমভাবে আমরা দেখতে পেয়েছি কি যে কংগ্রেস সেই সময়, মানে যেহেতু একটা পুরনো রাজনৈতিক দল, এত চালাক চতুর রাজনৈতিক দল, তো স্বাভাবিকভাবে তারা এরকম করে সেই সময় চরণ সিংকে কিন্তু প্রধানমন্ত্রী মানে থাকতে দেয়নি বেশি দিন, 6 মাসও তাকে থাকতে দেয়নি। তো এই ধরনের একটা ট্র্যাজেডি বলা যেতে পারে তার সাথে কিন্তু হয়েছে, এগুলো আমরা এখানে দেখতে পাবো। চলে আসো 17 নম্বর কোয়েশ্চেন। 17 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, হু অ্যামং দ্য ফলোইং স্কলার হ্যাভ কন্ট্রিবিউটেড টু দ্য স্টাডি অফ ফার্মার্স মুভমেন্ট ইন ইন্ডিয়া ইন আ সিগনিফিক্যান্ট ওয়ে। তো এটা ফার্মার্স মুভমেন্ট নিয়ে যিনি কাজ করেছেন তিনি হচ্ছেন গেল অম্বেড। ঠিক আছে, গেল অম্বেড একটা বিখ্যাত নাম, তিনি অনেক বিষয় নিয়েই কাজ করেছেন। অনেক বিষয়ের মধ্যে যেমন কাস্ট আছে, জেন্ডার আছে, সোশ্যাল চেঞ্জ আছে, সেই রকম একই রকমভাবে আমরা দেখতে পাবো দলিত, ফার্মার্স, উইমেন্স, এদেরকে নিয়ে তিনি কাজ করেছেন। যাই হোক, ওগুলোরই বিকল্প নাম সব। তো ফার্মার্সদের দিক নিয়ে তিনি কাজ করেছেন, আমরা দেখতে পাবো বিখ্যাত কতগুলো তিনি বই লিখেছেন, এবং এইগুলো নাম করা কতগুলো বই, এগুলো পরীক্ষায় আসতেও পারে, দেখে নাও একবার। এই বইটার নাম বিশেষ করে ভালো করে দেখে নাও, নোট করে নাও, ধরে নাও এটা এক প্রকার এসে গেছে, কিংবা আমি যদি ভুল না হই এটা বোধহয় একবার এসেছে পরীক্ষায়।
এটা আমরা দেখতে পাচ্ছি। বইটার নাম হচ্ছে দলিতস অ্যান্ড দ্য ডেমোক্রেটিক রিভলিউশনস, দলিত অ্যান্ড দ্য ডেমোক্রেটিক রিভলিউশনস, ডক্টর বি আর আম্বেদকর অ্যান্ড দ্য দলিত মুভমেন্ট ইন কলোনিয়াল ইন্ডিয়া। 1994 এটা প্রকাশিত হয়েছিল। ডক্টর বি আর আম্বেদকরের উপর তিনি একটা দীর্ঘ সময় নিয়ে কাজ করেছেন। উই শ্যাল স্ম্যাশ দিস প্রিজন ইন্ডিয়ান উইমেন ইন স্ট্রাগল 1990-তে লিখেছেন, একজন মহিলা তিনি। আর আন্ডারস্ট্যান্ডিং কাস্ট ফ্রম বুদ্ধা টু আম্বেদকর অ্যান্ড বিয়ন্ড 2011 লিখেছেন। এই বইগুলোর নামগুলো ভালো করে দেখে নাও, এগুলো কিন্তু আসতে পারে। সুব্রত কে মিত্রার নামটা এখানে ছিল, এটাও একটু দেখে নাও। তার বইয়ের নামগুলো হচ্ছে এটা। তিনিও এখানে একজন পলিটিক্যাল মানে এই সমস্ত আইডেন্টিটি বা পলিটিক্যাল বিহেভিয়ার এই সমস্ত বিষয় নিয়ে তিনিও কাজ করেছেন। তার গুরুত্বপূর্ণ রচনাগুলোর মধ্যে যেমন হচ্ছে দ্য পাজলস অফ ইন্ডিয়ান গভর্নেন্স, কালচার, কনটেক্সট অ্যান্ড কম্পারেটিভ থিওরি 2005, পলিটিক্স ইন ইন্ডিয়া 2001। এই বইটার নামটা ভালো করে দেখে নাও, পরীক্ষায় আসতে পারে। কম্পারেটিভ পলিটিক্স অ্যাপ্রোচেস অ্যান্ড ইস্যুস 2007, এই বইগুলো ভালো করে দেখে নিও, এগুলো কিন্তু আসতে পারে। আর বিখ্যাত একটা নাম যেটা বারবার পরীক্ষায় জানতে চাই, সেটা হচ্ছে অমর্ত্য সেন। জানো তোমরা যে অমর্ত্য সেন নোবেল প্রাইজ পেয়েছিলেন? আমাদের শহরেরই মানুষ, আমাদের রাজ্যের মানুষ, বীরভূমে থাকেন তিনি, শান্তিনিকেতনে থাকেন। এবং আমরা দেখতে পাচ্ছি তিনি এখনও জীবিত আছেন। 1998-এ তিনি হচ্ছে ইকোনমিক্সে নোবেল পেয়েছিলেন, আমরা জানি। এবং তার বিখ্যাত বইগুলোর মধ্যে হচ্ছে যেমন পভার্টি অ্যান্ড ফেমাইন, ঠিক আছে, অ্যান্ড এসে অন এন্টাইটেলমেন্ট অ্যান্ড ডেপ্রিভেশনস 1981, ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম, একাধিকবার পরীক্ষায় নামটি এসেছে, একাধিকবার পরীক্ষায় নামটি জিজ্ঞেস করেছে 1999-এ। আর তারপরে আছে দ্য আইডিয়া অফ জাস্টিস 2009-এ, একাধিকবার এটাও জিজ্ঞেস করেছে। এগুলো ভালো করে দেখে নিও। এবং তার একটা বিখ্যাত থিওরি হচ্ছে ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ বা ক্যাপাবিলিটি থিওরি। তো এই থিওরিটির নাম বারবার কিন্তু জানতে চায়, ঠিক আছে। এবং আরেকটা নাম জানতে চায়, সেটা হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স তৈরি করার ক্ষেত্রে তার একটা বিশেষ অবদান আছে, ঠিক আছে। পাকিস্তানের মাহবাবুল হকের সঙ্গে তার একটা জয়েন্ট কাজ হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স তিনি তৈরি করেছেন, যেটা এখন গোটা বিশ্ব জুড়ে কিন্তু এটা অ্যাপ্লাই করা হয় হিউম্যান ডেভেলপমেন্টটাকে মেজার করার জন্য। তো আমাদের শহরের মানুষ, আমাদেরই জাত ভাই, তার একটা এত বড় কন্ট্রিবিউশনস কিন্তু হিউম্যান সোসাইটিকে প্রোগ্রেস বাড়ানোর জন্য কিন্তু রয়েছে। এগুলো তার বিখ্যাত কতগুলো রচনা, ভালো করে দেখে নিও। আর একটা বই আছে আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান, ওটাও পরীক্ষায় বারবার জিজ্ঞেস করে। আর লেটেস্ট তার বেরিয়েছে যে তার হচ্ছে স্মৃতিচারণে যেটা বেরিয়েছে সেই বইটা, ঠিক আছে, সেই বই সেইটা বেরিয়েছে। দ্য মোমেয়ার অফ দ্য হোম বলে কি একটা বই বেরিয়েছে, এক্স্যাক্ট নামটা আমি এখন ভুলছি, মোমেয়ার শব্দটা আছে সেখানে। তো দেখে নিও এগুলো। এরপর চলে আসো 18 নম্বর কোয়েশ্চেন্সে। 18 নম্বর কোয়েশ্চেন্স কি বলছে? ম্যাচ করতে বলেছে। নর্মদা বাঁচাও আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন তোমরা জানো যে সেটা হচ্ছে মেধা পাটেকারের সঙ্গে জড়িত। নর্মদা বাঁচাও আন্দোলন গুজরাটে সেখানে নর্মদা নদীর উপরে সেখানে যে বাঁধ দেওয়া হচ্ছিল, সেই বাঁধের বিরুদ্ধে তারা প্রতিবাদ করে। বিশেষ করে সেখানে যেভাবে ডিসপ্লেসমেন্ট হবে, যেখানে সেখানকার লোকাল গ্রামের মানুষের ক্ষতি হবে, আদিবাসী এলাকাগুলোর ক্ষতি হবে, সেই সমস্ত বিষয়গুলোকে তিনি তুলে ধরেছিলেন এবং আন্দোলন করেছিলেন। তো মেধা পাটেকার নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে জড়িত, এখনও জীবিত আছেন। এখনও আমরা মাঝে মাঝে বিভিন্ন সভাতে তাকে কিন্তু দেখি। মজদুর কিষাণ শক্তি সংগঠন, যেহেতু এখানে কৃষকদের কথা বলা হয়েছে তাই এই নামটা তোমাদের এটা দেওয়া হয়েছে। মজদুর কিষাণ শক্তি সংগঠন, এটা অরুণা রয় সহ আরও কিছুজন মিলে তৈরি করেছিলেন। এটা রাজস্থানের একটা সংগঠন ছিল। এরা বেসিক্যালি ওই আরটিআই লটা যেটা এসেছিল 2003-তে এবং 2-তে এবং পরে 2002-তে যেটা এসেছিল, কিন্তু আলটিমেটলি সেটা ইমপ্লিমেন্ট হয়নি। ফাইনালি 2005-এ আমরা দেখতে পাবো যেটা এসেছে সেটা ইমপ্লিমেন্টও হয়েছে। তো সেই লটা নিয়ে আসার ক্ষেত্রে এদের একটা বিশাল বড় অবদান ছিল। 1990 সালে এরা আমরা দেখতে পাবো কি 90 সালের দিকে এরা একটা বড় আন্দোলন সংগঠিত করে কৃষকদের জন্য, যে কৃষকদের ডেভেলপমেন্টের জন্য যে সমস্ত টাকা পয়সাগুলো পঞ্চায়েতের কাছে আসে ডিস্ট্রিবিউট করার জন্য, সেই টাকা পয়সাগুলো সেখানে পঞ্চায়েতের মেম্বার্সরা তারা কিন্তু খেয়ে ফেলে। তো এবং তারা কাগজও দেখাতে চায় না। তারা যখন জানতে চায় যে কি ডেভেলপমেন্টের কৃষকদের উন্নতির জন্য কত টাকা এসেছে, কি এসেছে, তারা তখন কাগজও দেখাতে চায় না। তো এই নিয়ে তারা আন্দোলনে নামে, যে তারা হচ্ছে রাইট টু ইনফরমেশনস একটা আন্দোলন সংগঠিত করে, যে আমি তথ্য জানতে চাই সরকারের কাছে, এই অধিকারটি আমার থাকা উচিত। তো এই তথ্য জানতে চাওয়ার অধিকার নিয়ে তারা আন্দোলন করেছে এবং আলটিমেটলি দেখতে পাবো যে এটা একটা পরবর্তীকালে 2005 সালে একটা বড় আইনই এসেছে এবং যে আইনটাকে কেন্দ্র করে আবার ভারতের রাজনীতিতে অনেক পরিবর্তন এসেছে। অর্থাৎ ওই আইনটা আসার পর থেকে তোমরা দেখতে পাবে বিভিন্ন সরকারের যে দুর্নীতি, যে কর্মকাণ্ডগুলো, সেগুলো কিন্তু বেরিয়ে আসতে শুরু করেছিল। বিশেষ করে যারা আইনটা নিয়ে এসেছিল তাদেরই কর্মকাণ্ড, তাদেরই দুর্নীতিগুলো কিন্তু আসতে শুরু করেছিল। কে? কংগ্রেসে দেখবে দুর্নীতিগুলো 2011, 12, 13, 13, 14 দিকে আসতে শুরু করেছে। একের পর এক সেখানে সেগুলো মাথাচাড়া দিতে শুরু করেছিল।
সব 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 আরটিআই অ্যাক্টিভিস্টরা সব এখানে ইনফরমেশনসগুলোকে কালেক্ট করে সেগুলোকে গ্যাদার করে বড় বড় সব বইয়ের আকারে সেখানে বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন টিভিতে সেগুলোকে দেখানোর চেষ্টা করতো। জনমানুষ একটা সাড়া ফেলেছিল। 14 সালে আমরা দেখতে পাবো তার একটা বড় ইম্প্যাক্ট ঘটলো কি, সরকারই কিন্তু উল্টে গেল। শুধু তাই নয়, 2011 সালে আমরা যে ইন্ডিয়া এগেইনস্ট কারাপশন মুভমেন্ট দেখছি, এই যে সি নাম্বারে যেটা আছে, আন্না হাজারের নেতৃত্বে যেটা দেখেছি, সেখানেও কিন্তু আরটিআই অ্যাক্টিভিস্টদের একটা বিশেষ অবদান ছিল। অরবিন্দ কেজরিওয়ালের কথা বলতে পারো, সঞ্জয় সিং এর কথা বলতে পারো, মনীষ সিসোদিয়ার কথা বলতে পারো, যোগেন্দ্র যাদবের কথা বলতে পারো, আরও 2-1 প্রফেসর ছিল বিহারে, তাদের কথা বলতে পারো, এরা বা প্রশান্ত ভূষণের কথা বলতে পারো। এরা বড় বড় সব লয়ার, প্রফেসর, জার্নালিস্ট এরা, বা ওই আইআরএস অফিসার, ঠিক আছে, এরা কি করেছিল, এরা কিন্তু দীর্ঘদিন ধরে বিভিন্ন ইনফরমেশন সরকারের কাছ থেকে কালেক্ট করে সেগুলো বম ব্লাস্ট করেছিল যে এতগুলো দুর্নীতি সরকার করেছে, কংগ্রেসের সরকার। আলটিমেটলি তারা কি করে না, আন্না হাজারেকে সামনে রেখে, বা আন্না হাজারে যখন আন্দোলনের ডাক দেখায়, তিনি একটা সাধারণ কনস্টেবল ছিলেন, গান্ধীবাদী একজন কনস্টেবল ছিলেন বলতে পারো, যে গান্ধীর আদর্শে বিশ্বাসী। তো তিনি যখন সরকারের দুর্নীতির বিরুদ্ধে যখন ধর্নায় বসেন এবং বলেন যে এই দুর্নীতিগুলোকে বন্ধ করার জন্য লোকপাল বিল নিয়ে আসতে হবে, যেটা ওই অম্বুডসম্যানের আদলে তৈরি হবে, যেটা সুইজারল্যান্ডে আছে, সুইডেনে আছে, তো সেই আদলে তৈরি করতে হবে, তখন আমরা দেখতে পাবো যে এরা সেই আন্দোলনটাকে গিয়ে ব্যাক করেছিল, অর্থাৎ সমর্থন করেছিল, হাঙ্গারি স্ট্রাইকে বসেছে। অরবিন্দ কেজরিওয়াল, আন্না হাজারে এরা হাঙ্গারি স্ট্রাইকে বসেছিল এবং দীর্ঘদিন ধরে আন্দোলন চালানোর পরে আমরা দেখতে পেয়েছি যে সেই আন্দোলন সফল হয়েছে, কেননা তার সরকার সেখানে অ্যান্টি কারাপশনস বিল, যেটাকে আমরা বলা হচ্ছে লোকপাল বিল, লোকায়ুক্ত বিল, সেটা নিয়ে আসতে কিন্তু বাধ্য হয়। তো 2013 সালের দিকে সম্ভবত লোকপাল লোকায়ুক্ত বিল আসে এবং যেটা একটা এই আন্দোলনের বড় একটা সফলতা হিসেবে কনসিডার হয়। যদিও সেখানেই সেটা থেমে থাকেনি, এই আন্দোলন আমরা দেখতে পাবো কি, আমরা দেখতে পাবো যে এই আন্দোলন এর পরিণতিটা হচ্ছে একটা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলটা এখন 2টো রাজ্যে বর্তমানে পাওয়ারে আছে এবং তারা জাতীয় পার্টি হিসেবে উঠে এসেছিল। সেই সময় কংগ্রেসের লিডার্সরা বিশেষ করে তাদেরকে চ্যালেঞ্জ দিয়েছিল, বিশেষ করে অরবিন্দ কেজরিওয়ালকে চ্যালেঞ্জ দিয়েছিল যে সংগঠন তৈরি, একটা রাজনৈতিক দল তৈরি করে এসে সংস্কার করে দেখাও, এই ধরনের একটা অভিযোগ করে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল এবং তিনি সেটা অ্যাকসেপ্ট করেন। এবং আমরা দেখতে পাই যে 2012 সালের 26শে নভেম্বর তিনি একটা রাজনৈতিক দল তৈরি করেন এবং সেই রাজনৈতিক দলটা 2013 সালের জানুয়ারি ফেব্রুয়ারিতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি কয়েক মাসের, 2-2.5 মাসের ব্যবধানে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে একটা তারা কিছু সিঙ্গেল মেজরিটি না পেলেও তারা আমরা দেখতে পাচ্ছি যে কোয়ালিশনে কংগ্রেস আবার বলেছিল যে এগুলো করতে পারবে না, তারা বড় কিছু দাবি করে কথা বলেছিল। সেই সময় এই আম আদমি পার্টি যেটা তৈরি হলো 2012 সালে 26শে নভেম্বর, সেই আম আদমি পার্টি, অরবিন্দ কেজরিওয়ালের পার্টি, আমরা দেখতে পাবো যে বড় বড় কতগুলো প্রমিস করেছিল যে তারা ফ্রিতে ইলেকট্রিসিটি দেবে, তারা জল ফ্রিতে দেবে, মহিলাদের যাতায়াত ফ্রিতে করে দেবে, এই সমস্ত বড় বড় কতগুলো প্রমিস করেছিল। কংগ্রেসের সেই সময় দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন শীলা দীক্ষিত, তিনি তখন বলেছিলেন যে এটা কখনোই সম্ভব নয়। তো যাই হোক, এটা সম্ভব নয় যেহেতু এই কথাটা তিনি বলেছিলেন, তাই দেখা যাবে যে তিনি সরকারকে এক প্রকার চ্যালেঞ্জ দেন, যখন দেখা যাবে যে হ্যাং পার্লামেন্ট হয়ে যায়, যে কোনো একটা সিঙ্গেল পলিটিক্যাল পার্টি তারা ক্ষমতায় জিতে আসতে পারেনি, সিঙ্গেল মেজরিটি পায়নি, বিজেপি, কংগ্রেস এবং হচ্ছে বেসিক্যালি আম আদমি পার্টি, 3টে পার্টির মধ্যে 70টা সিট ডিভাইড হয়ে যায়, যেখানে আম আদমি পার্টি পেয়েছিল 28টে সিট। তো ফাইনালি আমরা দেখতে পাবো কি, কংগ্রেস তখন বলে যে বড় বড় দাবি, অনেক তো বড় বড় কথা বলেছিলে শীলা দীক্ষিত সেই সময়, যিনি মারা গেছেন এখন, শীলা দীক্ষিত সেই সময় তখন বলে যে নির্বাচনের সময় তো বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিলে, আমি তোমাকে সমর্থন দেবো, আম আদমি পার্টিকে আমি সমর্থন দেবো, অরবিন্দ কেজরিওয়াল আসুক, সরকার গঠন করুক এবং যে প্রতিজ্ঞাগুলো করেছে সেগুলো প্রমাণ করুক যে হ্যাঁ সেগুলো সে করতে পারবে। এর বড় বড় কোনো ভাওতাবাজি সে দেয়নি জনগণকে। এইরকম একটা যখন চ্যালেঞ্জ ছুড়ে দেয় তাকে, তখন তারা সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে, তাদের সমর্থন নিয়েই তখন সরকারে আসে এবং 49 দিন তারা ক্ষমতায় ছিল। 49 দিন ক্ষমতায় থেকে তারা বড় বড় সব দুর্নীতিগুলোকে বের করে নিয়ে আসে এবং দিল্লিতে একটা বড় বিপ্লব ঘটে যায় ওই 49 দিনের মাথায়। ফাইনালি তারা দিল্লিতে যখন লোকপাল বিল নিয়ে আসতে, লোকায়ুক্ত বিল নিয়ে আসতে ব্যর্থ হয়, কংগ্রেস এবং বিজেপির তারা যখন সমর্থন করে না, মানে এরাও রিয়েলাইজ করে গেছে যে এতো সত্যি করে ফেলছে সমস্ত কিছুই এবং যা যা প্রমিস করেছিল 49 দিনের মধ্যেই করে ফেলছে, তখন এরা বিশ্বাস করে যে চাইলেই তার মানে শেষ করছে, এরা অনেক কিছুই করতে পারে, সমর্থন করা যাবে না এদেরকে। আলটিমেটলি দেখা যাবে যে এদের সমর্থন যেহেতু পাচ্ছে না, অরবিন্দ কেজরিওয়াল তখন বিধানসভা থেকে রিজাইন করে। সেই রিজাইন করার পর আমরা দেখতে পাচ্ছি উনি এক্সপেক্ট করেছিলেন এটাই যে 2014 সাল নাগাদ হয়তো আবার তাহলে লোকসভার সাথে ইলেকশনস হতে পারে, বাট আমরা দেখবো সেখানে ইলেকশনস হয়নি, সেখানে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গেছে এবং 2015 সালের গিয়ে ফেব্রুয়ারি মাস নাগাদ ইলেকশনস হচ্ছে। সেই ইলেকশনে দেখা যাবে যে জনগণ এতটা হাত খুলে তাদেরকে বলা যেতে পারে ভোট দিয়েছে। 70-এর মধ্যে সেখানে 67টা সিট, 67 সিট তারা আম আদমি পার্টি একাই পেয়েছিল এবং এই 67 সিটস নিয়ে তারা পাওয়ারে আসে এবং তারা বড় কতগুলো চেঞ্জ করে আরও বিশেষ করে, এবং
2020 সালে যখন আবার ইলেকশন হয় তখন আবারও তারা 62টা সিট নিয়ে পাওয়ারে এসেছে, এবং মাঝে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল 2017-18 সাল নাগাদ তারা পাঞ্জাবেও ক্ষমতা দখল করবে কংগ্রেসকে হটিয়ে দিয়ে, যদিও সেটা পূরণ হয়নি, সেটা সম্ভব সেটা হয়নি। বাট দেখা গেল যে ফাইনালি এই রিসেন্ট যেটা ইলেকশন মতো 2022-এ বা 2021 সালের দিকে হলো, যেটা সেখানে 21 সালে আমরা যেটা এখানকার ইলেকশনের সঙ্গে সঙ্গে পাঞ্জাবি ইলেকশন যখন হলো তখন আমরা দেখলাম কি যে কংগ্রেসকে সরিয়ে দিয়ে তারা কিন্তু পাওয়ারে এসেছে, এবং বেশ কতগুলো তারা রিভলিউশনস কিন্তু ইন্ডিয়ান পলিটিক্সে কিন্তু ঘটিয়ে দিতে সক্ষম হয়েছে। বিশেষ করে মহিলাদের জন্য গোটা রাজ্য জুড়ে হচ্ছে কি করা, ফ্রিতে যাতায়াত ব্যবস্থা করে দেওয়া। প্রচুর সরকারি বাস চলে এখানে, যেমন প্রাইভেট বাস প্রচুর, প্রাইভেট বাসের সংখ্যাটা বেশি। দিল্লিতে গিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে সরকারি বাসের সংখ্যাটাই বেশি, মানে নেই, প্রাইভেট বাস নেই বললেই চলে। তো সেই পাবলিক বাসগুলোতে এখানে মেয়েদের যাতায়াত ব্যবস্থা কমপ্লিটলি ফ্রি, 24/7 কমপ্লিটলি ফ্রি, যে ফ্রিতে মেয়েরা যাতায়াত করতে পারছে। এবং এটা একটা বড় রিভলিউশন যে এই ধরনের একটা সেকেন্ড সিটিজেন্স বলে যাদেরকে কনসিডার করা হতো তাদেরকে তারা আজকে কিন্তু গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় তারা কিন্তু নিজেদের আজকে কিন্তু কাজে তারা কিন্তু অংশগ্রহণ করতে পারছে, তাদের এমপ্লয়মেন্ট জেনারেশনস কিন্তু তাদের মধ্যে দিয়ে বা তারা কিন্তু এম্পাওয়ার হচ্ছে। তো অল্প কিছু টাকার সাহায্য সহযোগিতা দেওয়ার ফলে একটা বড় সংখ্যা সেখানে কিন্তু রিভলিউশনাইজ হয়ে গেল বলা যেতে পারে, তাদের কিন্তু উন্নতি হলো। এবং যার ঢেউগুলো, এবং শুধু তাই নয়, ফ্রিতে ইলেকট্রিসিটি দেওয়া থেকে শুরু করে টাকা পয়সা দেওয়া থেকে শুরু করে বিভিন্ন আরও পলিসি তাদের, বা ফ্রিতে রেশন ব্যবস্থা দেওয়া, হোম ডেলিভারি অফ সার্ভিস দেওয়া, এগুলো তারাই প্রথম শুরু করেছিল, যেগুলো দেখা যাবে আজকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে রাজনৈতিক দলগুলো বিরোধিতা করেছিল সেই রাজনৈতিক দলগুলো অর্থাৎ কংগ্রেস, বিজেপি, যারা এগুলোকে ফ্রি কা রাবড়ি বলে, ফ্রি কা রাবড়ি হিন্দি একটা শব্দ, ফ্রি কা রাবড়ি বলে, যে ফ্রি কা রাবড়ি তারাই আজকে দেখা যায় সমস্ত রাজ্যে যেখানে যেখানে ইলেকশনে যাচ্ছে তারা সেখানে কিন্তু আজকে তারা দিতে বাধ্য হচ্ছে। তার কারণ এখানে টেকনোলজির যুগে যেখানে মেশিনে এত বেশি পরিমাণে মানুষকে রিপ্লেস করে দিয়েছে, সেখানে মানুষ আনএমপ্লয়েড হয়ে পড়ছে। মেশিনের বেনিফিটটা গিয়ে যারা চালনা করছে তাদেরই পকেটে ঢুকছে তার বেনিফিটটা। তো এই মানুষগুলো যারা হিস্টোরিক্যালি মেশিনটাকে, যেটাকে ডেড লেবার বলেছেন কার্ল মার্কস, সেটাকে তৈরি করতে একটা বড় অবদান ছিল, তারা তো আনএমপ্লয়েড থাকতে পারে না। তো তাদের কাছে আজকে একটা পলিটিক্যাল অস্ত্র আছে বলে, যেটা ম্যানুয়েল কাস্টেলস বলেছেন, যে তাদের কাছে একটা পলিটিক্যাল অস্ত্র আছে বলে আজকে কি হতে পারে যে তাদের অবস্থার উন্নতি হবে এবং কোনো অবস্থার অবনতি হবে না। তো যতই মেশিন এসে যাক না কেন তাদের অবস্থার উন্নতি হবে। তো পলিটিক্যাল অস্ত্র আছে বলে আজকে কি হচ্ছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু হচ্ছে। তো ওই যে শুরু হলো আন্দোলনটা ওখান থেকে, দেখো তার ঢেউটা এখানে এসে কিন্তু চলছে। তো এই ওয়েভটা এখনো কিন্তু কন্টিনিউ আছে, এবং এটা কিন্তু ধীরে ধীরে কিন্তু বড় হচ্ছে। দিল্লিতে শুরু হলো, এবং সবাই আমরা জানি যে দিল্লি হচ্ছে যেহেতু সেন্টার, ওখানে কোনো একটা মানে তুমি যদি একটা সেন্টারে যদি কোনো একটা ঢিল ছোড়ো তাহলে তার ওয়েভটা এসে কিন্তু চারিদিকে এসে ছড়িয়ে পড়বে। তো ওই সেন্টারে যেহেতু ঢিলটা পড়েছে, রাজনীতির যেহেতু একটা পরিবর্তন এসেছে, তো সেই রাজনীতির রং আমরা দেখতে পাবো, সেই রাজনীতির বা সেই ধরনের ডেভেলপমেন্ট কিন্তু গোটা দেশ জুড়ে আজকে ছড়িয়ে পড়েছে। মহিলাদেরকে আজকে টাকা দেওয়া বলা থেকে শুরু করে, মহিলাদেরকে যাতায়াত ব্যবস্থা থেকে শুরু করে, হোম ডেলিভারি অফ সার্ভিস থেকে শুরু করে বিভিন্ন বিষয়। ওখানে যেমন 4 সংখ্যার দুটো নাম্বারে তুমি ফোন করলেই, 3 সংখ্যার বোধহয় দুটো না 3 সংখ্যার কিংবা 4 সংখ্যার দুটো নাম্বারে ফোন করলে তোমার বাড়িতে 24/7 যে কোনো সময় তোমার প্রয়োজন মতো সময় এসে তোমাকে কি করবে, সার্ভিস দিয়ে যাবে, উইথাউট এনি কস্ট সার্ভিস তোমাকে দিয়ে যাবে। তুমি এখন রেশন কার্ড বানাও, তুমি এখন ড্রাইভিং লাইসেন্স বানাও, তুমি এখন যাই বানাও না কেন, বাড়িতে এসে তোমাকে সার্ভিস দিয়ে যাবে, ওখানে অফিসে যেতে হয় না। তো এই একটা রেভলিউশন সেখানে কিন্তু ঘটেছে, যার কিন্তু ওয়েবগুলো আমরা কিন্তু আমাদের দেশেও এসে দেখতে পাচ্ছি। তো এগুলো কিন্তু একটু ভালো করে মনে রেখো, ভারতের রাজনীতির এই ধরনের একটা ইভলিউশনসটাকে ভালো করে মাথায় রেখো, ডেভেলপমেন্টের ইভলিউশনসটাকে মাথায় রেখো। লাস্ট যে নামটা এখানে বলেছে সেটা হচ্ছে ভূমাতা রঙ্গ কি রানরাগিনী ব্রিগেড, কঠিন নাম, ঠিক আছে। তো এটা তোমাদের তৃপ্তি দেশাইয়ের সঙ্গে নামটা হবে, তৃপ্তি দেশাই, কঠিন নাম। এটা একটা মহিলাদের, এরা এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করে, বেসিক্যালি মহিলাদের জেন্ডার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে। এরা একটা সংগঠন, যেখানে যেখানে মেয়েদের প্রতি অন্যায় হয়, অবিচার হয়, তারা সেখানে গিয়ে ঝাঁপিয়ে পড়ে, এটাই হচ্ছে তাদের কাজ। তো এগুলোই তোমরা দেখতে পাবে, এগুলোই কিন্তু 2011 সালে অর্গানাইজেশনটি তৈরি হয়েছে তৃপ্তি দেশাইয়ের আন্ডারে। ভূমাতা RGB বলো এটাকে, শর্টে, এত কঠিন নাম উচ্চারণ করা যাবে না। RBG 2011 সালে তৈরি হয়েছে, এটা মহারাষ্ট্রে এটা কিন্তু ফাংশনস করে, দেখে নিও এটা ভালো করে। চলে আসো 19 নম্বর কোয়েশ্চেন্স। 19 নম্বর কোয়েশ্চেন্স কি বলছে, হু অ্যামং দ্য ফলোইং হ্যাজ কন্ট্রিবিউটেড টু দ্য স্টাডি অফ কালচার অ্যান্ড পলিটিক্স অ্যান্ড ইজ নোন ফর হিজ original ideas about how subaltern groups, especially peasants in developing countries, resist dominations.
তো এটা জেমস সি স্কটের কথা। কি বলছে এটা? হু অ্যামং দ্য ফলোয়িং, এই নিচের মধ্যে কে হ্যাজ কন্ট্রিবিউটেড টু দ্য স্টাডি অফ কালচার, যে সংস্কৃতির যে অধ্যয়ন সেই অধ্যয়নে তার একটা অবদান আছে, এবং বলছে কি পলিটিক্সে অবদান আছে, এবং এবং তিনি কি নামে সাবলটান গ্রুপসের একটা অরিজিনাল যে আইডিয়া, যে মূল যে ধারণা, সেই ধারণাটি তিনি দিয়েছেন বলে তিনি পরিচিতি লাভ করেছেন। এবং বিশেষ করে যখন সাবলটানের কথা বলা হচ্ছে তখন কৃষকদের, এই উন্নয়নশীল দেশগুলিতে কৃষকদের এখানে কিন্তু উন্নতির জন্য তিনি কাজ করেছেন। ইনি কে? এই ব্যক্তিটি হচ্ছে এখানে জেমস সি স্কট। জেমস সি স্কটকে দেখে নাও, কৃষকদের নিয়ে তিনি অনেক কাজ করেছেন, গুরুত্বপূর্ণ একটা নাম। ডেভেলপিং কান্ট্রিজগুলিতে তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে উইপন্স অফ দ্য উইক, গুরুত্বপূর্ণ একটা বই তার। এটা একেবারেই ডবল স্টার দিয়ে রাখো, ধরে নাও পরীক্ষায় পরে চলে আসবে। উইপন্স অফ দ্য উইক, এভরিডে ফর্মস অফ প্রিজন রেসিস্ট্যান্স, 1985-এ এটা লেখা হয়েছে। ঠিক আছে, মালয়েশিয়ার এক্সপিরিয়েন্সে তিনি লিখেছেন এটা। দেখে নাও এটা ভালো করে। সিং লাইক আ স্টেট, হাউ সার্টেন স্কিমস টু ইমপ্রুভ দ্য হিউম্যান কন্ডিশনস হ্যাভ ফেইলড, এটাও ভালো করে দেখে নাও, এটাও গুরুত্বপূর্ণ একটা নাম। দ্য আর্ট অফ নট বিং গভর্নড, অ্যান অ্যানার্কিস্ট হিস্ট্রি অফ আপল্যান্ড সাউথ ইস্ট এশিয়া, এটাও ভালো করে দেখে নাও, 2009 সালে তার একটা লেখা। এই তিনটে বইয়ের নাম ভালো করে দেখে নাও, বিশেষ করে প্রথম বইটার নাম ভালো করে দেখে নাও, যেখানে উইপন্স অফ দ্য উইকের কথা বলা হচ্ছে, এভরিডে ফর্ম অফ প্রিজন রেসিস্ট্যান্স। তো কৃষকদের যে প্রত্যেক দিনের যে আন্দোলন, সেই আন্দোলনের কথা বলছে এখানে এই বইটার মধ্যে দিয়ে। গুরুত্বপূর্ণ একটা বই, 1985 সালে তিনি লিখেছিলেন, জেমস সি স্কট। ঠিক আছে, ভালো করে দেখে নাও, একাধিকবার আসতে পারে। ঠিক আছে, এবং ইন্টারভিউগুলোতেও তোমাদের কিন্তু জিজ্ঞেস করতে পারে, যখনই তোমরা বলবে যে আমি হয়তো এগুলো পড়াবো গিয়ে, তখনই হয়তো তোমাদের এই জিজ্ঞেস করতেই পারে যে বলো তো দুজন রাইটারের নাম। এই কারণ এগুলোর রাইটারগুলো একটু খুঁজে পাওয়া ডিফিকাল্ট হয়ে যায়, এবং এই ধরনেরই কোয়েশ্চেনগুলো তোমাকে আটকানোর জন্য চেষ্টা করবে। তো এগুলো এই কারণে ভালো করে মুখস্থ করে নাও, বারবার এগুলো লিখে রাখো, বারবার লেখার চেষ্টা করো, মনে রাখার চেষ্টা করো, পরীক্ষা দেওয়ার চেষ্টা করো, যেভাবেই হোক এটা মাথায় থাকা চাই। 20 নম্বর কোয়েশ্চেন দেখো, এখানে বলছে কি, 20 নম্বর কোয়েশ্চেন বলতে বড় স্টেটমেন্ট দিয়েছে। বেসিক্যালি 2020 সালে যে আন্দোলনটা হলো, যে সেই আন্দোলনেরই কথা বলছে, এবং তার আন্দোলনের আগের পর্যায়টিকে বলছে, যে যখন কোনো বিল তৈরি হচ্ছে। কি বলছে এখানে বলছে যে বিজেপি কি করেছে, বিজেপি এখানে মানে একটা পার্টির কথা বলছে, একটা পার্টি বিজেপিকে জিজ্ঞেস করেছিল সেন্ট্রাল গভর্নমেন্টে যারা ছিল 2020 সালে, যে তারা কি 3টে বিল তারা নিয়ে আসতে চায়। 3টে বিল তারা যে নিয়ে আসতে চায়, সেই 3টে বিলে তারা তাদের সম্মতি নেই এক প্রকার বলতে পারো, এবং তারা যেহেতু তারপরেও সরকার নিয়ে আসতে চায় এই বিলটা, এবং যেহেতু মানে যেই মিনিস্ট্রির আন্ডারে নিয়ে আসতে চায় সেই মিনিস্ট্রিতে তারা নিজেরাই বিলং করতো, তো যেহেতু তারা নিজেরাই ওই মিনিস্ট্রিটাতে আছে, কিন্তু তারা চায় না এই বিলটা নিয়ে আসতে, 3টে বিল নিয়ে আসতে, কিন্তু সরকার আবার নিয়ে আসতে চায়। তো যেহেতু সরকার নিয়ে আসতে চায়, কিন্তু ওই পার্টিকুলার মন্ত্রী যে রাজনৈতিক দল থেকে বিলং করেন সেই রাজনৈতিক দলটার সম্মতি নেই, কিন্তু বিজেপি আবার নিয়ে আসতে চায়, যেহেতু একটা কোয়ালিশন গভর্নমেন্ট ছিল। তো যাকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে সেই মন্ত্রী, অর্থাৎ কৃষি মন্ত্রীর কথা বলছে, ধরে নাও কৃষিমন্ত্রী মন্ত্রক যাকে দেওয়া হয়েছে, সেই কৃষি মন্ত্রকের মন্ত্রী সেখানে কি রাজি নয় যে ওই বিলগুলো নিয়ে আসবে, রাজি নয় ওই বিলগুলো নিয়ে আসা হোক, এবং তার ফলে সরকারের তিনি বিরোধিতা করছেন। তারপরেও যখন দেখা যাচ্ছে যে সরকার শুনছে না, বিজেপি শুনছে না, বিজেপি যেহেতু একক সংখ্যাগরিষ্ঠতা তার আছে, তো যেহেতু সে শুনছে না, তাই তারা কি করলো, সেই মন্ত্রী রিজাইন করতে বাধ্য হলো। এবং এই মন্ত্রী ছিল হরসিমত কৌর, সম্ভবত হরসিমত কৌর। এটা আমরা দেখতে পাবো যে শিরোমণি আকালি দলের তিনি একজন এমপি ছিলেন পাঞ্জাব থেকে, এবং তিনি মন্ত্রী হয়েছিলেন। তো সেই শিরোমণি আকালি দলের কথা বলা হচ্ছে। এই রাজনৈতিক দল কোনটা, যারা এইরকমভাবে তারা 3টে বিলের বিরোধিতা করেছে, তারা নিজেরা মন্ত্রকটা চালিয়েছে, সরকার ওদের কথা শোনেনি, তারপরও বিলটা পাশ করেছে, যখন বিল পাশ করেছে তখন এরা রিজাইন করেছে। তো এটা কে, কোন রাজনৈতিক দল? এই রাজনৈতিক দলটা হচ্ছে শিরোমণি আকালি দল, হরসিমত কৌর। একটু গুগল করে দেখবে, পাবে। ঠিক এই সময় তিনি এই কাজগুলো করেছিলেন। হরসিমত কৌর এই ধরনের ঘটনাটা ঘটিয়েছেন। যাই হোক, যদি এটা অভিযোগ করা হচ্ছে এই বলে, তাদের তো বক্তব্য এটাই, যেটা এখানে লেখা আছে, রাজনৈতিক দলটার বক্তব্য এটাই যে আমাদের সম্মতি ছিল না, সরকার নিজে থেকে নিয়ে এসেছে। কিন্তু সরকার আবার ওদেরকে ব্লেম করছে এটা বলে, বিজেপি ব্লেম করছে এটা বলে, যে এটা সম্পূর্ণ মিথ্যে কথা হবে। কারণ বিলটা ফ্রেম করার সময় যে সিলেক্ট কমিটিতে পাঠানো হয়েছিল, সেই সিলেক্ট কমিটিতে তারা ছিল, তাদের এখানে প্রপার রেকমেন্ডেশন ছিল এবং হয়েছে। তো এটা কমপ্লিটলি মিথ্যে বলা হবে যে তাদের এটাতে সমর্থন ছিল না, বরং তাদের সমর্থন ছিল। তারা এটা আন্দাজ করতে পারেনি হয়তো যে কৃষকরা বিরোধিতা করবে। যাই হোক, কৃষকরা আমরা দেখেছি যে এই রাজনৈতিক দলটাকে নিঃস্ব করে দিয়েছে। পাঞ্জাবের রাজনৈতিক দলটাকে, এতটা একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, যেটা জানো তোমরা 1920 দশকে তৈরি হয়েছিল, সেই রাজনৈতিক দলটাকে নিঃস্ব করে দিয়েছে। অর্থাৎ কৃষকদের এতটা রাগ তাদের উপর যে এই 3টে বিল তারা কেন তৈরি করতে গেল।
মাতব্বরি করে। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাবো যে তাদের উপর একটা আক্রমণ হয়েছে। এই রাজনৈতিক দলটা আমরা দেখতে পাচ্ছি কি যে এই রাজনৈতিক দলটার হচ্ছে লিডার হচ্ছে সুখবীর সিং বাদল, এবং আগে যিনি এই দলটিকে লিড করতেন তিনি হচ্ছেন প্রকাশ সিং বাদল, ঠিক আছে। এবং এই প্রকাশ সিং বাদলেরই হচ্ছে বৌমা হচ্ছে হরসিমরত কৌর, ঠিক আছে, তিনি হচ্ছেন মিনিস্টার ছিলেন। তো এখানে এই যে দেখো, এখানে রেজিগনেশন দিয়েছে 2020 সালের অক্টোবর মাসে। এনডিএর কথা বলছে এখানে, এনডিএর অ্যালায়েন্সে তারা কিন্তু একটা পার্টনার ছিল এবং এই মন্ত্রটা তাদের আন্ডারেই ছিল। 21 নম্বর কোয়েশ্চেন্সে চলে আসো, কি বলছে 21 নম্বর কোয়েশ্চেন্স, ফার্মার্স অফেন নিড সাপোর্ট টু আইডেন্টিফাই, কি আইডেন্টিফাই করার জন্য তাদের কি সাপোর্ট, তো কি চিহ্নিত করার জন্য তাদের হচ্ছে ফার্মার্সদের হচ্ছে দরকার, সাপোর্ট দরকার। তো যেটা আইডেন্টিফাই করার জন্য তাদের সাপোর্ট দরকার সেটা হচ্ছে ওয়েস অ্যান্ড মিনস টু অ্যাড্রেস ক্লাইমেট চেঞ্জ। যে ক্লাইমেট চেঞ্জ যেভাবে হচ্ছে তার বড় একটা ইম্প্যাক্ট গিয়ে এগ্রিকালচারে পড়ছে। সবার আগে এগ্রিকালচারে পড়বে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। ক্লাইমেট চেঞ্জ মানে সেখানে বন্যা হতে পারে। বন্যা যদি হয় তাহলে যেমন দেখলে বাংলাদেশে বন্যা হলো, ত্রিপুরাতে প্রচুর জল বৃষ্টি হয়েছে দেখে সেখানে কি হলো, ডুম্বুর বাঁধ খুলে দিল সরকার, বলছে ওরা ওদের অভিযোগ এটাই। ভারত সরকার বলছে যে আমরা খুলিনি, সেটা একটা লেভেল অটোমেটিক ক্রস করে গেলে অটোমেটিক সেখানে ওটা জলটা গিয়ে যাবে ওটা, এবং ওটাই হয়েছে, এটা অটোমেশন পদ্ধতিতে হয়েছে, এখানে ভারত সরকারের কোনো হাত নেই, এটাই তারা বলার চেষ্টা করছে। যাই হোক না কেন, যে প্রচুর পরিমাণে যে বৃষ্টি হচ্ছে তার আমরা ক্ষতিটা দেখতে পাবো যে কীরকমভাবে হলো, ক্ষতি কীভাবে হলো, যে সেখানে কতগুলো কৃষি জমি, সেখানে ধান চাষ হয়েছিল সব কিন্তু ডুবে চলে গেল, সব ধ্বংস হয়ে গেল। এটা হতে পারে। আবার ক্লাইমেট চেঞ্জ যদি খরা হয়, ক্লাইমেট চেঞ্জের কারণে যদি খরা হয়, তাহলে সেই খরা হলে আমরা দেখতেই পাচ্ছি যে সেখানে চাষবাস আবার হবে না, জলের অভাবে চাষবাস হয় না, আমরা জানি। প্রচুর পশু পাখি সেখানে মারা যায়, জলের অভাবে প্রচুর পশু পাখি মারা যায়, তারা জল পান করতে পারে না, এই সমস্ত প্রবলেমসগুলো আসে। ক্লাইমেট চেঞ্জ যখন হয় তখন সরাসরি এর ইম্প্যাক্টগুলো মানুষের উপরেও পড়ে। যদি সূর্যের তাপমাত্রা বেড়ে যায় তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, সূর্যের তাপমাত্রা বেড়ে যাওয়া মানে হচ্ছে যে স্কিন ডিজিজ, সবার আগে আমাদের স্কিনের প্রবলেম হতে শুরু করবে, স্কিন সেখানে কিন্তু কালো হয়ে যাবে, স্কিনে বিভিন্ন ধরনের রোগ, স্কিন কিন্তু সেখানে ওই অতটা তাপমাত্রা নিতে পারবে না, তো বিভিন্ন ধরনের শরীরে ঘা ক্ষত এগুলো কিন্তু তৈরি হবে এবং অত সহজে সেগুলো কিন্তু সারবে না। তো লং রানে এই ধরনের আরও অনেক এফেক্ট, এগুলো আবার রোল হয়ে আরও অনেক ধরনের এফেক্টেড থাকতে পারে, ঠিক আছে। এবং বন্যা যখন হয় তখন প্রচুর রোগ জীবাণুও হয়, প্রচুর সেখানে দীর্ঘমেয়াদী রোগ জীবাণু হয়, তো ডায়রিয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের আরও অনেক দীর্ঘমেয়াদী রোগ জীবাণু হয়, সেগুলো কিন্তু একটা বড় সংখ্যাকে কিন্তু মেরে ফেলার জন্য যথেষ্ট। তো এই বিষয়গুলো হয় মানে হচ্ছে আমরা দেখতে পাবো যে গ্রামের যে কালচার, গ্রামের যে প্রোডাক্টিভ সিস্টেম, প্রোডাক্টিভ যে চেইন, সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হয়। কারণ শহরের মানুষরা সেখানে একটা তো উন্নত সিস্টেম বা একটা উঁচু জায়গায় তুলনামূলকভাবে বসবাস করে, কিংবা তাদের ড্রেনেজ সিস্টেম ভালো, বা তাদের এই সরাসরি এই ধরনের এগ্রিকালচারাল সিস্টেম নেই, তারা অন্য ধরনের বিজনেস করে, ঘরে বসে ব্যবসা বাণিজ্য করে, বিল্ডিংয়ের ভেতরে তাদের কাজকর্ম হয়, তো ফলে তাদের যতটা না ক্ষতি হয় তার থেকে বেশি ক্ষতি হয় কিন্তু গ্রামের সাধারণ মানুষের, গ্রামের হচ্ছে যারা প্রোডাকশনের কাজে জড়িত আছে তাদের, অর্থাৎ কৃষকদের। তো এটা কিন্তু হতে পারে, সেই কারণে তারা কিন্তু তাদের বড় রকম একটা সাপোর্ট দরকার, যাতে তারা কি করতে পারে, এই সমস্ত ইস্যুসগুলোকে অ্যাড্রেস করতে পারে। এবং এই সমস্ত ইস্যুসগুলো যদিও আমরা দেখতে পাই যেহেতু কৃষক সমাজ এতটা শিক্ষিত নয়, সচেতন নয়, পারে না এগুলোকে তারা তুলে নিয়ে আসতে, বাট এগুলো হওয়া উচিত। চলে আসে এরপরে 22 নম্বর কোয়েশ্চেন্স কি বলছে, দ্য পার্সেন্টেজ, এটা একটা সাধারণ কোয়েশ্চেন্স, এটা কোথাও কোনো একটা টেক্সটের কোয়েশ্চেন্স, টেক্সটে না পেলে এটা কোয়েশ্চেন্সটা বোঝাই রিলেভেন্ট, সেটা। 23 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স আর কারেক্ট। তো এখানে একটুখানি আমি এটার উত্তরটা আজকে দিতে চাইবো না, এটার উত্তরটা আমি নেক্সট দিনই দিতে চাইবো। তার কারণ এখানে ক্রাইসিস অফ গভর্নেবিলিটি, প্রণব বর্ধন যে বলেনি তা কিন্তু নয়, বলেছেন আরও একজন আছে, এটা দুজন রাইটার আছেন প্রণব বর্ধনের পাশাপাশি, ঠিক আছে। তো ক্রাইসিস অফ গভর্নেবিলিটি, অতুল কোহলি আছে, তো দুজন আছে। তো এখানে এটা বলাটা যে এটা যে নয়, এটা বলাটা ভুল হবে। এখানে এ এবং বিটাকে নেয়নি, বাকি সমস্তগুলোকে ঠিক নিয়েছে। তো আমি এই কোয়েশ্চেন্সটা আপাতত স্কিপ করছি, আমি এটা পরে তোমাদের টপিক ওয়াইজ প্রণব বর্ধন পড়াবো, আমি তোমাদের এখানে জয়া হাসানও পড়াবো, চেষ্টা করব, আরও কিছু থিঙ্কার্স তোমাদের পড়াবো, অতুল কোহলিও পড়াবো, ঠিক আছে। এগুলো যখন পড়াবো তখন আমি তোমাদের এটা, এই কোয়েশ্চেন্সটা আবার সেখানে আসবে, তখন আমি তোমাদের এটা বলে দেবো। আপাতত এখানে স্কিপ করো, ঠিক আছে। এটা তো এই গেল আজকের আমাদের, না আরও একটা আছে নাকি, কটা টোটাল কোয়েশ্চেন, 26টা। 24 নম্বর কোয়েশ্চেন দেখো, এখানে ম্যাচ করতে বলেছে বিনোবা ভাবে। বিনোবা ভাবে তোমরা জানো যে ভূদান আন্দোলনের সঙ্গে জড়িত 1951-এ, এটা বোধহয় এবার পরীক্ষায় এসেছিল বোধহয়। তারপরে দেখো এখানে, তারপরে দেখো চারু মজুমদার,
চারু মজুমদার তোমরা জানো যে কিছুক্ষণ আগে বললাম যে নকশাল মুভমেন্টের সাথে জড়িত। চারু মজুমদার, কানু সান্যাল। তো নকশাল মুভমেন্ট 1964 যেটা হলো সেটার সঙ্গে এটা জড়িত। জয়প্রকাশ নারায়ণ তোমরা দেখবে কিছুক্ষণ আগে গল্পটা তোমাদের বললাম যে জয়প্রকাশ নারায়ণ কিভাবে এটা অ্যান্টি ইমার্জেন্সি মুভমেন্ট যেটাকে জেপি মুভমেন্ট বা টোটাল রিভলিউশনস এই দিকে নিয়ে চলে গেলেন, সরকার বিরোধী একটা মুভমেন্টের দিকে নিয়ে চলে গেলেন, সেটা আমরা দেখতে পাচ্ছি। বিহারে যে স্টুডেন্ট মুভমেন্ট সেটাকে তিনি এদিকে নিয়ে চলে গেলেন, সরকার বিরোধিতার দিকে নিয়ে চলে গেলেন। আর গৌরা দেবী আমরা জানি যে সেইটা হচ্ছে কি যে চিপকো মুভমেন্টের সঙ্গে, এটা গৌরী হবে, চিপকো মুভমেন্টের সঙ্গে কিছুক্ষণ আগে আমরা পড়লাম। চিপকো মুভমেন্ট, গৌরী দেবী, সুন্দরলাল বহুগুণা, ঠিক আছে, চণ্ডীপ্রসাদ ভাট, এই সমস্ত নামগুলো আমরা পেলাম চিপকো মুভমেন্টের সঙ্গে। তো এটা হবে, এই ম্যাচিং এগুলো আসবে, দেখে নিও। উদান মুভমেন্ট 1951 এটা বলে দিয়েছি, এটা দেখে নিও। 25 নাম্বার কোয়েশ্চেন দেখো। 25 কি বলছে, হু অ্যামং দ্য ফলোইং ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইস্যু অফ ফার্মার্স। ফার্মার্সদের সঙ্গে কে অ্যাসোসিয়েটেড নয়, যুক্ত নয়, ফার্মার্সদের সঙ্গে যিনি যুক্ত নন তিনি হচ্ছে দত্ত সামন্ত। দত্ত সামন্ত অ্যাসোসিয়েটেড নয়। শরৎ যোশী নাম কিছুক্ষণ আগেই তোমাদের বললাম, শরৎ যোশী নাম তোমাদের কিছুক্ষণ আগেই বললাম। মহেন্দ্র টিকটিকারের নামও তোমরা কিছুক্ষণ আগে শুনলে। ভূপেন্দর সিং মানের নামটা এখানে দেখানো, ইনি একজন কৃষক লিডার। ভূপেন্দর সিং মান বিখ্যাত একজন কৃষক লিডার, ফার্মার সংগঠনের একজন লিডার বলা যেতে পারে, একটা গুরুত্বপূর্ণ নাম। তো এখানে দত্ত সামন্ত দেখো এখানে কি বলছে, দত্ত সামন্ত এখানে বলছে তিনি এখানে লেবার মুভমেন্টের সঙ্গে জড়িত বিশেষ করে, ঠিক আছে। কামগার সভা বলে একটা তিনি এখানে বলা যেতে পারে যে সংগঠন তৈরি করেছিলেন, ট্রেড ইউনিয়ন সংগঠন তৈরি করেছিলেন এবং লেবার অ্যাক্টিভিস্ট তিনি ছিলেন। এখানে আমরা দেখতে পাবো যে সংযুক্ত সোশ্যালিস্ট পার্টির সঙ্গেও তিনি জড়িত ছিলেন, পরবর্তীকালে শিবসেনার সঙ্গে তিনি কাজ করেন, আমরা এগুলো দেখতে পাবো। সরকারকে প্রেশারাইজ করার চেষ্টা করেছেন, লেবারদের নিয়ে কাজ করেছেন। বম্বেতে বিশেষ করে সেই সময় যে সমস্ত ট্রেড ইউনিয়নসগুলো উঠে এসেছিল সেই ট্রেড ইউনিয়নসগুলোর সঙ্গে তার একটা দীর্ঘদিনের একটা কাজ আছে, ঠিক আছে। তোমরা জানো যে বম্বে সেই সময় মানে তাঁত শিল্পে ভীষণ উন্নত। তো সেই তাঁত শিল্পে বম্বে যেভাবে প্রোগ্রেস করছে সেই সময় সেখানে এই ট্রেড ইউনিয়নসগুলোর শক্তি হিসেবে সেই সময় বলতে পারো যে ইনি একজন একটা ব্যক্তি সেখানে কাজ করেছেন। এগুলো তোমরা জানো, ঠিক আছে, এগুলো তোমরা জানো। এখানে তোমাদের ওই যেটা ইয়ের নামটা বললাম শ্বেতকারী সংগঠন, সেখানে তোমাদের শরৎ যোশীর নামটা তোমরা পেয়েছিলে। এখানে মহেন্দ্র সিং টিকায়ত যখন বললাম তখন BKU এর কথা বললাম, ভারতীয় কিষাণ ইউনিয়ন 1980 সালে যেটা তৈরি হলো। আর ভূপেন্দর সিং মানের যখন কথা বলবে তখন ইনিও কিন্তু BKU এর সাথেই জড়িত, ঠিক আছে। ইনি একজন ভারতীয় কিষাণ ইউনিয়ন, ঠিক আছে, ভারতীয় কিষাণ ইউনিয়নের সঙ্গে ইনি কিন্তু জড়িত। এই নামটাও ভালো করে মনে রেখো। 2020-21 যে মুভমেন্টটা হলো সেই মুভমেন্টে মান একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, এটা ভালো করে দেখে নিও। লাস্ট কোয়েশ্চেন দেখো কি বলছে, রিড দ্য ফলোইং স্টেটমেন্ট এন্ড চুজ দ্য কারেক্ট আনসার। The Indian Parliament passed 3 agricultural bill concerning the price, sale and storage in September 2020. এটা ঠিক, গতকালকে আমরা পড়লাম যে 3টে বিল নিয়ে আসা হয়েছিল। 3টে বিল বিশেষ করে যেগুলো নিয়ে চর্চা করেছে সেগুলো হচ্ছে এর প্রাইসটাকে তারা ডিসাইড করবে, সেলটাকে তারা ডিসাইড করবে, অর্থাৎ একটা শর্তের মাধ্যমে সেখানে বিক্রি হবে, কৃষকদের সঙ্গে সরাসরি একটা শর্ত হবে বা ওই একটা কন্ট্রাক্ট হবে, কন্ট্রাক্টের মধ্য দিয়ে হবে। তারা সরাসরি যেহেতু বড় বড় সব কোম্পানিকে বিক্রি করার সুযোগ পাবে, বিজনেসম্যানকে বিক্রি করার সুযোগ পাবে তাদের প্রোডাক্টগুলো, তো কাজেই তারা ন্যায্য মূল্যও পাবে এবং সেখানে স্টোরেজ যত খুশি তারা করতে পারবে। এই কথাগুলো সেখানে 3টে বিলে 3টে আলাদা আলাদা কথা কিন্তু বলা হয়েছে, তোমরা জানো এটা, গতকালকের ক্লাসেই বললাম। তারপরে B নাম্বার বলছে, দ্য নিউ লস deregulated and privatized India's agrarian economy and lowered private corporations to purchase crops at market prices and engage in contract farming. এটাও তোমাদের এক্ষুনি বললাম যে কন্ট্রাক্ট ফার্মিংয়ে হবে, বিজনেসম্যানদের সঙ্গে সরাসরি ফার্মার্সদের কন্ট্রাক্ট হবে, সরকার আর এটাতে কোনো ভূমিকা পালন করবে না। প্রাইভেট ইন্ডিভিজুয়ালসরা এসে এখন সরাসরি কৃষকের সঙ্গে কন্ট্রাক্ট করে তারা কিন্তু মার্কেটের রেটে তারা কিন্তু প্রোডাক্ট কিনবে এবং সেই রকমভাবে তারা সেটাকে বিক্রি করবে, নিজের লাভটাকে রেখে তারা বিক্রি করবে। C নাম্বার কি বলছে, তো ওই আইনগুলোর মধ্যে এটাও বিশেষত্ব ছিল, গতকালকে ক্লাসে বলেছি। C নাম্বার বলছে, দ্য এজিটেটিং ফার্মার্স হেল্ড দ্যাট দ্য লাইকলি আউটকাম অফ দিস লস উড বি দ্য কোল্যাপস অফ দ্য পাবলিক এগ্রিকালচারাল সিস্টেম হুইচ উড জিওপার্ডাইজ স্মল ফার্মার্স লাইভলিহুড অ্যান্ড দ্য নেশনস ফুড সিকিউরিটি। যে ফার্মার্সরা যারা এজিটেট করছিল, যারা আন্দোলন করছিল, তারা এটা অনুভব করলো কি যে এই 3টে আইনের আসার যেটা ফল হবে সেটা হবে কি যে তাদের যে কৃষিভিত্তিক যে ব্যবস্থা, জনকৃষিভিত্তিক যে ব্যবস্থা সেটা ধ্বংস হয়ে যাবে, ভেঙে পড়বে, সেটা কোল্যাপস করবে। এবং এতে করে কি হবে
গ্রামের যে সাধারণ ছোটোখাটো জীবনযাপন বলতে পারো, সেই সমস্ত জীবনযাপন সেখানে কিন্তু একটা ক্ষতির মুখে পড়বে এবং একটা লং রানে কিন্তু ফুড সিকিউরিটি একটা কিন্তু ক্রাইসিসও কিন্তু দেখা দিতে পারে, অর্থাৎ ফুড ক্রাইসিস দেখা দিতে পারে, ফুড সিকিউরিটি নিয়ে একটা প্রশ্ন কিন্তু উঠতে পারে। এই সমস্ত বিষয়গুলো তাদের কিন্তু অভিযোগ ছিল, যেটা গতকালকের ক্লাসে বলেছিলাম। 2 নাম্বার কি বলছে, ইন রেসপন্স টু দ্য ফার্মার্স মুভমেন্ট, যে কৃষি আন্দোলনের, কৃষকদের আন্দোলনের রেসপন্সে এখানে উত্তরে এখানে কি বলছে, প্রাইম মিনিস্টার মোদি, আমাদের প্রধানমন্ত্রী মোদি কি বলছে, অ্যাকুইজড টু, কঠিন উচ্চারণ দেখে নিও, টু দ্য ফার্মার্স ডিমান্ড অ্যান্ড অ্যানাউন্স দ্য রিপিল অফ দ্য 3 ফার্মার্স ফার্ম ল ইন নভেম্বর 2021। হ্যাঁ, আমরা দেখতে পাবো যে যখন ঠিক উত্তরপ্রদেশের ইলেকশন আসতে যাচ্ছে, সরকার তখন রিয়েলাইজ করেছে যে এই এখান থেকে আসা কৃষকদের এখানে কিন্তু আমরা ঠান্ডা করতে পারবো না, এখানে কিন্তু আমরা মানে বোঝাতে পারবো না যে তোমরা আমাদেরকে ভোট দাও। কারণ তারা একদিকে দিল্লিতে ধর্নায় বসে আছে আর অন্যদিকে তারা ইলেকশন ওদিকে হচ্ছে, তো কেউ আমাদের কিন্তু ভোট দেবে না। তো এবং উত্তরপ্রদেশ বুঝতেই পারছো যে জাতীয় পলিটিক্সটাকে ডিসাইড করে, উত্তরপ্রদেশের হচ্ছে সংখ্যা, সেটা জাতীয় পলিটিক্সটাকে ডিসাইড করে, জাতীয় পলিটিক্স, অর্থাৎ এত বেশি জনসংখ্যা সেখানে আছে যে সেখানে সম্ভবত 504টে বোধহয় সিট আছে, সেখানে 504টের মতো সিট আছে বিধানসভার, এবং সেখানে 80টা সিট আছে লোকসভার, এবং রাজ্যসভাতেও একটা বড় সংখ্যক সেখানে সিট আছে। কাজে এই এতগুলো সংখ্যায় হেরে যাওয়া মানে হচ্ছে সরকার কিন্তু শুধু রাজ্যেই দুর্বল হয়ে যাবে না, কেন্দ্রতেও দুর্বল হয়ে যাবে, লোকসভাতেও দুর্বল হবে, রাজ্যসভাতেও দুর্বল হয়ে যাবে। তো এই কারণে তারা উত্তরপ্রদেশে যেহেতু লোকসভা ইলেকশন আসতে যাচ্ছিল, আশাটা খুব একেবারে মুখে সামনের দিকেই চলে এসেছিল, খুব কাছাকাছি ছিল, সেই কারণে মোদি এটা রিয়েলাইজ করলো, সরকার রিয়েলাইজ করলো যে আর নয়, চলো আর বেশি ওদের ধৈর্যের পরীক্ষা নিয়ে লাভ নেই, কারণ এরা নড়বে না, বোঝা গেছে। তো আলটিমেটলি সরকার তখন গিয়ে কী করলো, পার্লামেন্টে সেই রকম বিশেষ কোনো আলোচনা ছাড়াই 3টে বিলকে সেখানে কিন্তু রিপিল করে দিল, বাতিল করে দিল। তো এতে করে সরকারের পরাজয় ঘটলো, কৃষি সমাজের, কৃষিভিত্তিক সমাজ, কৃষকদের দাবি দেওয়ার, কৃষকদের যে তাদের যে দাবি দেওয়া বলবো না, তাদের যে ফিডব্যাক, সেই ফিডব্যাকের কিন্তু জয় জয়কার হলো। এইরকমভাবে হয়েছে, যদিও বিভিন্ন পরিসংখ্যান বলছে যে এই 3টে আইনকে বাতিল করলেও সরকার কিন্তু হাত ঘুরিয়ে বিভিন্ন রকমভাবে ছোটোখাটো বিভিন্ন রাস্তা অবলম্বন করে কিন্তু আলটিমেটলি তাদের উদ্দেশ্যের অনেক কাছাকাছি কিন্তু চলে গেছে এবং যাচ্ছে। কাজে ওই ছোট ছোট বিষয়গুলো আমরা যেহেতু দেখতে পাই না, কাজেই সেটাও কিন্তু কৃষি সমাজের কৃষকদের কিন্তু ক্ষতি করছে। তো বিভিন্ন রিপোর্ট এগুলো বিভিন্ন সময় বিভিন্ন পত্রপত্রিকায় বেরিয়েছে, সেগুলো যদি তোমরা স্টাডি করো তাহলে জিনিসগুলো ভালো করে বুঝতে পারবে, যেগুলো ওই সময় খবরের কাগজ যারা ভালো করে পড়তে তারা এগুলো জানো। তো এই 4টেই এখানে সেই ঠিক, একটাও ভুল নয়। তো এই 4টেই এই কারণে ABCD এখানে সঠিক উত্তর হয়েছে 1 নম্বর। তো এই গেল আমাদের আজকের আলোচনা, যেটা ফার্মার্স থেকে এসেছে, কতগুলো মুভমেন্ট যেগুলো গতকালকের আলোচনায় করেই ছিল না, আজকে আমি সেগুলো বলে দিলাম, এগুলো দেখে নিও, সিকোয়েন্সে বিশেষ করে দেখবে, সিকোয়েন্সটা বারবার নেটে জিজ্ঞেস করছে, কৃষি সংগঠনের, কৃষি আন্দোলনের, এগুলো ভালো করে দেখে নিও, তাহলেই দেখো হবে। এবং বিশেষ করে হচ্ছে লিডার্সদের নামগুলো ডান দিক বাঁ দিক ম্যাচ করতে দেয়, তো এগুলো ভালো করে দেখে নিও, দেখো এর মধ্যে থেকেই তোমরা সব কিছু কমন পেয়ে যাবে। কারণ আমরা এখানে শুধু নেটের কোয়েশ্চেন্স অ্যানালাইজ করিনি, নেটের সাথে সাথে আমরা বিভিন্ন রাজ্যের সেটের কোয়েশ্চেন্স, মাস্টার্সের কোয়েশ্চেন্স, সেগুলো অ্যানালাইজ করেছি। কাজেই আশা করি যা আসবে সেখানে তোমরা সবই কমন পাবে, বাদ যাবে না। 2-একটা কোয়েশ্চেন্স আরও থাকতে পারে, সেগুলো পরে ঢুকে যাবে, সেগুলো পরে আবার চেষ্টা করো 15 দিন 20 দিন 1 মাস পরে সে রিভাইজ করার। যখন রিভাইজ করবে তখন হয়তো দেখবে আরও 1টা 2টো 4টে 5টা কোয়েশ্চেন্স হয়তো অ্যাড হতে পারে। তো এই গেল আমাদের আলোচনার বিষয়বস্তু, বোঝা গেছে? ক্লিয়ার? কোনো কনফিউশন নেই? শুভম বোঝা গেছে? গতকালকের ক্লাসটা তুমি করলে, আর আজকের PYQ অ্যানালিসিসটা তুমি শুনলে, ক্লিয়ার হয়েছে ধারণা? হ্যাঁ স্যার বোঝা গেছে স্যার। যখন PY গুলো করছিলাম তখন অনেকগুলো জানা কোশ্চেনও কিছু কিছু ভুল হয়ে গেছিল, হবে স্বাভাবিক। তারপরে আবার যখন এক্সাম দিলাম তখন আবার ঠিক হয়ে গেছিল, আর যেগুলো ডাউট ছিল ওগুলো আপনি বোঝাতে ক্লিয়ার হয়ে গেছে। বেশ, এইটা চালিয়ে যাও, সব একবারে তুমি জানবে সেটা কখনো সম্ভবপর হবে না। তুমি কিছুটা ক্লাসে জানতে পারবে, কিছুটা PYQ অ্যানালিসিসটা শুনলে জানতে পারবে, এবং অ্যানালিসিসটা শুনলে লং রানে তোমার মনে থাকবে। ধীরে ধীরে তুমি আজকে এই টপিকটা পড়লে তোমার কালকে আর একটা টপিক অনেকটা তোমার 2% 3% ইজি হয়ে যাবে। 2টো টপিক পড়লে 3 নম্বর টপিকটাতে গিয়ে তোমার দেখবে 5% পড়াটা ইজি হয়ে যাবে। 3টে টপিক পড়া হয়ে গেলে 4 নম্বর টপিকে গিয়ে তোমার দেখবে সেটা 6% ইজি হয়ে যাবে। যত বেশি পড়বে তত বেশি তোমার কাছে কিন্তু অন্যান্য টপিকগুলো ইজি হয়ে যাবে।
এবং ধীরে ধীরে তুমি পলিটিক্যাল সায়েন্সের সার্কেলে ঢুকে যাবে। এটা যদি করতে পারো তাহলে বেশি সময় লাগবে না। এবং যেগুলো ক্লাস রেকর্ড অলরেডি আছে যদি দেখতে চাও দেখে নিতে পারো, এতে করেও একটা অ্যাডভান্স পজিশনে চলে যেতে পারো। ডিসেম্বরের মধ্যে আমি আশা করছি তোমাদের যে যখনই জয়েন করেছো না কেন প্রত্যেকের হয়ে যাওয়া উচিত। ঠিক আছে? আর হ্যাঁ স্যার। ময়ূরাক্ষী বোঝা গেছে? হ্যাঁ স্যার বোঝা গেছে। কোনো অসুবিধা হচ্ছে না তো? না না স্যার কোনো অসুবিধা হচ্ছে না। ওকে, বোর লাগছে না তো? যে বোর লাগছে অনেকক্ষণ ধরে কন্টিনিউ? না না স্যার, না না। ওকে, সোহিনী ক্লিয়ার? হ্যাঁ স্যার ঠিক আছে। দীপিকা দাস ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। তোমার পরীক্ষা শেষ হয়েছে? তিনটে হয়েছে, আরেকটা আছে। আচ্ছা ঠিক আছে, পরীক্ষাটা ভালো করে দাও। দীপিকা নাথ ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ আর ঝিলিক? হ্যাঁ স্যার ঠিক আছে, অসুবিধা হয়নি। আর অনিন্দিতা? হ্যাঁ স্যার ঠিক আছে। শ্রেয়সী মুখার্জি ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। কুতুবুদ্দিন ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ঠিক আছে। শ্রেয়া বৈদ্য? হ্যাঁ স্যার ঠিক আছে। রুদ্র দত্ত? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার একদম ঠিক আছে। দেখে নিও, তুমি তো দেখলাম দু একটা ক্লাসে ছিলে না, ভালো করে দেখে হ্যাঁ নিও। স্যার আমি দু তিনটে বিষয় গেছিলাম, ওগুলো শুনে নিয়ে এসেছি স্যার গতকাল থেকে। আচ্ছা, আর নাজমুন নেশা ঠিক আছে? নাজমুন ওকে, তাহলে আজকে এতটুকুই থাক। দেখা হবে আবার নতুন একটা টপিক নিয়ে আগামীকাল। দেখি আগামীকাল কি পড়াতে পারি বলে দেবো। তো আগামীকাল ল্যাঙ্গুয়েজ যদি কিছু একটা পড়াতে পারি, আছে বোধহয় এখানে ল্যাঙ্গুয়েজও আছে। আমাদের কি কি হলো তাহলে? আমাদের ট্রাইবাল হলো, উইমেন হয়েছে, ফার্মার্স হলো, লেবার আছে না, লেবারটা হতে পারে, লেবার আছে, দলিত আছে, এগুলো হতে পারে। ঠিক আছে, তারপর ল্যাঙ্গুয়েজ আছে, কাস্ট আছে, এগুলো হতে পারে। এই কয়েকটা টপিক হয়ে গেলে তারপর থিঙ্কার ওয়াইজে চলে যাবো। থিঙ্কার ওয়াইজ কিছু কিছু বিষয় আমরা ছোটো করে আলোচনা করে নেব, তাহলেই হবে, এই পার্টটা শেষ হয়ে যাবে। আর প্রেশার গ্রুপসের একটা পার্ট আছে এখানে।